বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে আর ফেসবুক লাইভের মাধ্যমে যে যেখান থেকে লাইভটি দেখছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভটিতে। তোমাদের সাথে থাকবো আমি, সাদাত আহমেদ দীপ্র। আমি বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে হচ্ছে আমাদের যেই লাইফটা, এখানে হচ্ছে যে আমাদের যে ক্লাস 8 এর স্টুডেন্টরা, তাদের পাশাপাশি অনেক গার্ডিয়ানরা উপস্থিত আছেন। তো তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই লাইফটায়। তো আজকে মূলত আমরা ক্লাস 8 এর অল সাবজেক্ট যে রিভিশন ক্লাস আর ফাইনাল এক্সাম প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে উদ্ভাসন শিক্ষা পরিবারের পক্ষ থেকে, সেটার ওরিয়েন্টেশন এবং সেটার কিছু ডেমো ক্লাস পরীক্ষা আমরা দেখব। তো আমাদেরকে একটু তোমরা জানিয়ে দিতে পারো চ্যাট বক্সে যে কে কোথা থেকে আমাদের সাথে এই লাইভটায় যুক্ত হয়েছো। পাশাপাশি ফেসবুকেও যারা আছো, কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিতে পারো তুমি। আচ্ছা, ঢাকা থেকে আছো অনেকেই, দিনাজপুর থেকে দেখতে পাচ্ছি, বগুড়া, চিটাগং, সিলেট, জয়পুরহাট, পাবনা, ময়মনসিংহ। ফেসবুকে অনেকে আছো জয়পুরহাট থেকে, চিটাগং থেকে, ফরিদপুর থেকে, ময়মনসিংহ থেকে, নরসিংদী থেকে আছি আমরা। সিলেট থেকে অনেকেই আছি, সিলেট, ঢাকা, চিটাগাং থেকে অনেকে আছি স্পেশালি। আচ্ছা, রংপুর থেকে আছি, অর্পণ শেরপুর থেকে, হান্নান ঢাকা থেকে, নুসরাত চট্টগ্রাম থেকে, হুমায়রা বগুড়া থেকে, সুরাইয়া টাঙ্গাইল থেকে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ আমাদের এই যে আমরা একটা প্রান্তে একসাথে, দেশের অনেক জায়গা থেকে, অনেক প্রান্ত থেকে একটা প্রান্তে আমরা আজকে একসাথে আছি। সো আশা করি আজকে যারা জয়েন করেছো বা গার্ডিয়ানদের মধ্যে যারা জয়েন করেছেন, সবার উদ্দেশ্যে বলছি যে আমাদের এই লাইফটা থেকে আমরা ক্লাস 8 এর আমাদের যে প্রোগ্রামটা, সেটার ব্যাপারে বিস্তারিত জানতে পারবো। আর যেহেতু এখানে ওরিয়েন্টেশনের পাশাপাশি কিছু ডেমো ক্লাস পরীক্ষার ব্যবস্থা আছে, সেটা দেখেও আমরা কিছু শিখতে পারবো আশা করি। সো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, প্রথমেই হচ্ছে যে কোয়েশ্চেনটা জানতে চাচ্ছি সবার কাছে, যারা জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছে তারা এখানে একটা পোল লঞ্চ হবে, সেই পোলটায় ভোট দিয়ে পার্টিসিপেট করতে পারবো। আর যারা হচ্ছে ফেসবুকের মাধ্যমে যুক্ত আছে তারা এখানে কমেন্ট বক্সে জানাতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে আমাদের তো আসলে এক একজনের পড়ালেখার অবস্থা এক এক রকম। তো আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই একটা তুলনামূলক চিত্র দেখতে যাচ্ছি যে কার অবস্থাটা আসলে কেমন। আমরা এই রেজাল্টটা শেয়ার করে দেবো স্ক্রিনে, তখন হচ্ছে তোমরাও দেখতে পারবা যে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকের অবস্থাটা কেমন আসলে। আচ্ছা, আমাদের 50% ভোট চলে আসছে। ঝিনাইদহ থেকে আছি, তারপর রোজিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, চ্যাট বক্সে অনেকে লিখছে ভালো, কেউ কেউ লিখছে মোটামুটি। আশা করি যারা জুমের মাধ্যমে যুক্ত আছো তারা তোমাদের স্ক্রিনে একটা পোল দেখতে পাচ্ছো। ওকে। সো অ্যাজ এক্সপেক্টেড, আমরা যদি এখন সামনের দিকে যাই, বুঝাই যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমামেরই মনে হচ্ছে আসলে অবস্থাটা হচ্ছে মোটামুটি। হ্যাঁ। আর সেই তুলনায় ভালো বা সন্তোষজনক আসলে সংখ্যাটা কম, যেটা হওয়াটাই আসলে স্বাভাবিক। তো যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো অনেকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সবার তো আসলে তখন স্কুল খোলা না থাকলে পড়াশোনার ফ্লোটা আসলে সেভাবে থাকে না। কেউ কেউ হয়তো হ্যাঁ বিভিন্নভাবে উদ্ভাসে পড়াশোনাটা কন্টিনিউ করেছি, বা হচ্ছে যে অন্যান্য ভাবে প্রাইভেট পড়েছি, বা নিজে হয়তো বাসায় পড়েছি। তো এইভাবে হয়তো আমরা কন্টিনিউ করতে পেরেছি কেউ কেউ, কিন্তু অনেকেই হয়তো ওই যে স্কুল বন্ধ থাকার কারণে যে একবার ফ্লোটা ব্রেক হয়ে গিয়েছে, সেই ফ্লোটার সাথে আমরা তাল মেলাতে না পারার কারণে আসলে অনেক দিন ধরেই পড়াশোনা থেকে ডিটাচড, বা পড়াশোনা করলেও হয়তো সেভাবে আগের মতো আর কানেক্টেড নাই। এই জন্য আমি যদি একটু খেয়াল করি, এই যে আমরা 64% হচ্ছে মোটামুটি অবস্থায় আছি, আর 17% ভালো অবস্থায়, আর 19% সংখ্যাটা কিন্তু বেশ ভালোই, কম না। আমাদের এখানে যদি বলি দেখা যাচ্ছে প্রায় 100 জনের মতো, হ্যাঁ, সন্তোষজনক নয় এরকম অবস্থায় আছি আমরা। তো এই যে এখন যদি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলি, যে আসলে আমাদের এই অবস্থাটা কেন। হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে তো অ্যাকচুয়ালি আমাদের একটা গ্যাপ হয়েই গেছে, এটা আমরা বুঝতেই পারতেছি। এরপরও আমাদের কেন হচ্ছে এটার পাশাপাশি একটা প্রস্তুতি নেওয়া উচিত নিজের জন্য, সেটা একটা প্রস্তুতি কেন নেওয়া উচিত। তো ক্লাস 8-এ আমরা তো জানি যে আমাদের সবার টার্গেট থাকে হচ্ছে বোর্ড পরীক্ষা। ক্লাস 8-এর বোর্ড পরীক্ষা, যেটা জেএসসি পরীক্ষা নিয়ে, সেটা নিয়ে আমাদের একটা টার্গেট থাকেই। তো আমাদের কিন্তু এই মুহূর্তেই এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে হবে না যে না আমার পরীক্ষা হবে না, বা হচ্ছে যে আমার তাহলে পড়াশোনা করা লাগবে না। এটা কিন্তু কোনো বুদ্ধিমান বা বিচক্ষণ
কারো কিন্তু সিদ্ধান্ত বা চিন্তা এটা হতে পারে না। তো আমরা হচ্ছে দুইটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। যে আপাতত আমরা যদি ধরে নিই যে আমাদের বোর্ড পরীক্ষা হয়, তো সেই ক্ষেত্রে তো আমার বোর্ড পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা সেটা কন্টিনিউ করাই উচিত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হয়তো তোমরা ক্লাস 8-এর যে ক্লাসটা সেটা সেভাবে পাওয়াই নাই, মানে অফলাইনে। কিন্তু অনলাইনে যতটুকুই ক্লাস হয়েছে বা ওভারঅল হচ্ছে তুমি বিভিন্নভাবে নিজে যতটুকু প্রস্তুতি নিয়েছো, সেটার আলোকেই কিন্তু তোমাকে ফিউচারের জন্য প্রিপেয়ার থাকতে হবে। যে যদি আমাদের জেএসসি পরীক্ষাটা হয়, তখন কিন্তু আলটিমেটলি আমার জিপিএ 5 পাওয়ার ইচ্ছা থাকবে, বা ওই যে গোল্ডেন যেটাকে বলা হয়, যেভাবে বলি না কেন, সবগুলো বিষয়ে A+ পাওয়ার ইচ্ছা তো আমাদের সবারই থাকবে, তাই না? বোর্ড পরীক্ষা যেহেতু, এবং বোর্ড পরীক্ষা আসলে আমাদের বর্তমান এবং ফিউচার দুইটার জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেটা তো আমরা বুঝতেই পারি। ধরো একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে জেএসসি পরীক্ষাটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, খুব একটা এটার রেজাল্টটা কাজে দেয় না, এরকম একটা ধারণা ছিল একটা সময় পর্যন্ত। কিন্তু আমরা বুঝতেই পারতেছি আশেপাশে যদি যা হচ্ছে তা যদি একটু দেখি, এই ধারণাটা কিন্তু একটা ভুল। হ্যাঁ, যেমন তোমরা একটু আমাকে বলো তো, তোমরা কি জানো যে এই যে তোমার রিসেন্টলি যারা এই বছর মানে 2020 সালে যাদের এইচএসসি পরীক্ষা হয় নাই, তাদের যে এসএসসি আর জেএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে তাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছে, সেটা কি তোমরা জানো? একটু চ্যাট বক্সে আমাকে বলো তো। কারণ এগুলার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে তুমি আসলে কতটুকু আপডেটেড এই জিনিসগুলোর সাথে, যে আশেপাশে কি হচ্ছে। ওকে, আচ্ছা, আমি এখানে দেখতে পারতেছি অনেকেই চ্যাট বক্সে ওয়াই লিখতেছো, ইয়েস লিখতেছো, অনেকেই জানো। জুমেও ফেসবুকেও দেখতে পাচ্ছি কমেন্ট করেছো, অনেকে জানো। সো দেখো, যে ব্যাপারটা একটু আগে বলছিলাম যে আসলে ওই যে এইচএসসি 2020 ব্যাচের যাদের কিনা তোমার এইচএসসি পরীক্ষাটা হয় নাই দেখে জেএসসি আর এসএসসি রেজাল্টের ইকুইভ্যালেন্ট একটা রেজাল্ট সেখান থেকে এইচএসসির জন্য দেওয়া হয়েছে। তো ওদের কিন্তু আগে এই আইডিয়াটা ছিল না যে ওদের এইচএসসি এক্সামটা হবে না। তাহলে একটু চিন্তা করো যে কেউ যদি আগে থেকেই জানতো, আমি একটু রেজাল্ট গুলা বলি যে কিভাবে একটা আরেকটাকে ইফেক্ট করে। এইচএসসি পরীক্ষা হলো না, এটার রেজাল্টটা কিভাবে হলো? ওদের আগের যে জেএসসি আর এসএসসি এক্সাম সেটার ভিত্তিতে। এখন ওই কারণে এইচএসসির যে মার্কসটা আসলো, যেটা কিনা ও আসলে পরীক্ষা দেয় নাই, আগের রেজাল্ট গুলোর উপর যে রেজাল্টটা দিল, ওইটার কারণে কিন্তু ও আলটিমেটলি বিভিন্ন জায়গায় দেখা গেল কি ভর্তি পরীক্ষা দিতে পারলো না। হয়তো পরীক্ষাটা হয়ে গেলে সে যত ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতো, কিন্তু ওই যে পরীক্ষাটা না হওয়ার কারণে দেখা গেল ওই যে পুরানো রেজাল্টের ভিত্তিতে তার রেজাল্টটা দেওয়া হয়েছে, এই জন্য হয়তো অনেকেই তার আশানুরূপ জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারেনি। তো এটা কিন্তু বেশ একটা আনলাকি ব্যাপার। তো এই জিনিসটাই বলছিলাম যে কোন সময় কোন পরীক্ষার রেজাল্টটা কাজে লেগে যায় সেটা কিন্তু আসলে বলা যায় না। তো আমাদের আসলে আগে থেকেই সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত যে না, আমি এখন জেএসসি তে আছি বা ক্লাস 8-এ আছি, আমি অ্যাটলিস্ট ক্লাস 8-এর পড়াশোনাটা শেষ করব ঠিক মতো। দেন হচ্ছে যে ফার্দার আমি যাতে জেএসসির একটা ভালো রেজাল্ট নিয়ে বাকিটা আমি আমার দিক থেকে চেষ্টা তো করব। রেজাল্ট কি আসে সেটা ডিপেন্ড করে, হ্যাঁ, সেটা তার কেউ নিশ্চিত বলতেই পারি না যে হ্যাঁ অবশ্যই 100% শিওর জিপিএ 5 পাবো। কিন্তু এই যে মিনিমাম যে চেষ্টা করার কথাটা আমরা এখানে সেটা বলছি। তো এই যে তোমার জেএসসি পরীক্ষার রেজাল্টটা কিন্তু যে কোনো সময় কাজে লেগে যেতে পারে ভবিষ্যতে। এই কারণে বলতে চাই যে এই ব্যাপারটাকে একদম লাইটলি না নিতে। তার কারণ হচ্ছে যে অনেকেই হয়তো যদি আগে থেকে জানতো যে এইচএসসি পরীক্ষা ওর হবে না অ্যাক্সিডেন্টালি, এবং ওর জেএসসি আর এসএসসি এর উপরেই রেজাল্টটা সেভাবে দেওয়া হবে, তাহলে কিন্তু ওর তখন থেকেই সেভাবে পড়াশোনা করতো। এটা কিন্তু আমাদের এখানে একটা কমন সিনারিও। দেখা যায় যে শুরুতে তোমার ক্লাস 8-এ অনেকে অত সিরিয়াস থাকে না, কেউ কেউ 9-10-এ এসে প্রথমবারের মতো একটু সিরিয়াসলি পড়াশোনাটা শুরু করে সায়েন্স পাওয়ার পরে। আবার কেউ কেউ হচ্ছে তোমার কলেজে ওঠার পরে তখন যে ওই সিরিয়াসনেসটা আসে, আমার তো কোনো একটা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে বা ভর্তি পরীক্ষা দিতে হবে। তো এই যে অনেকের আগে থেকে সেই সিরিয়াসনেসটা না আসার কারণে কিন্তু পরবর্তীতে যে দেখা গেল আনফরচুনেটলি এক্সাম হলো না, এই জন্য আফসোস করতে হচ্ছে। আমরা চেষ্টা করব যে আমাদের যাতে এই আফসোসটা না থাকে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যখনই খুলবে পরীক্ষা তো হবে। এখন পর্যন্ত যতটুকু আমরা জানি, so আমাদের কিন্তু প্রস্তুতির এই গ্যাপটা রাখাটা ঠিক হবে না। তো এই যে যারা আমরা মোটামুটি অবস্থায় আছি তারা সেই প্রস্তুতিটাকে ভালো করে নেওয়া, বা যারা কিনা একদম সন্তোষজনক পর্যায়ে আছি তারা কিন্তু চেষ্টা করব এটাকে ধাপে ধাপে। সন্তোষজনক থেকে হঠাৎ করেই তোমাকে ভাইয়া বলতে পারবো না তুমি হচ্ছে আজকে অনেক ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে, সেটা হবে না। আগে সন্তোষজনকটাকে মোটামুটি একটা পর্যায়ে আনার চেষ্টা করো, তারপর হচ্ছে সেটাকে ভালো বা সম্ভব হলে আরো ভালো, খুব ভালো অবস্থায় নিয়ে যেতে পারো। আচ্ছা, এখন হচ্ছে এই যে ক্লাস পরীক্ষার মাধ্যমে
অষ্টম শ্রেণীর সকল বিষয়ের বেসিক ক্লিয়ার করা কেন জরুরি। দেখো আলটিমেটলি ক্লাস 8 এর পরে কিন্তু আমাদের অনেকেরই টার্গেট হচ্ছে, আমরা 9-10 থেকে যেহেতু ডিভিশনটা হয়ে যায়, সায়েন্স আর্টস কমার্স এই ডিভিশনটা যেহেতু হয়ে যায়, তো মেইনলি আমি যদি বলি তোমার টার্গেট যদি সায়েন্স থাকে, হ্যাঁ, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তুমি যেতে চাও মেইনলি, তাহলে একটা কথা হচ্ছে যে বেসিকের তো এখানে গণিত বিজ্ঞান এগুলোর বেসিক তো লাগেই, হ্যাঁ। বাট আলটিমেটলি তুমি যদি আর্টস কমার্সেও যাও, তখন কিন্তু ওই যে ক্লাস 8-এর তোমার যে রেজাল্টটা সেটার ভিত্তিতেও কিন্তু তোমার আলটিমেটলি ওই যে তোমার যে নিজের পছন্দের যে সেক্টরটা সেখানে তুমি যেতে পারবা। আর এই যে তুমি আর্টস কমার্স যাই নাও না কেন, পরবর্তীতে তো তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে পড়া লাগবে। তো ক্লাস 6, 7, 8 এগুলার আসলে হচ্ছে একদম বেসিক তৈরি করার টাইম, এবং 8-এর পরে আরো ভালোভাবে বেসিকটা তৈরি হয় হচ্ছে 9-10-এ। কিন্তু ক্লাস 8-এর অনেক পড়াশোনার সাথে যেহেতু 9-10-এর পড়াশোনার মিল আছে, এই জন্য ধরো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যাবে তাদের একটু সুবিধা হয় যে কিছু পড়াশোনা তোমার কমন পড়ে যায়। এখন আমি একটু বলি যে আমাদের দেশে একটা খুবই টিপিক্যাল ধারণা আছে, হ্যাঁ, এটা ঠিক না ভুল সেটা নিয়ে অনেক কথা হতে পারে, বাট একটা ধারণা আছে যে শুধু হচ্ছে ভালো স্টুডেন্ট হলে সেই হচ্ছে তোমার সায়েন্স পাবে, আর হচ্ছে খারাপ স্টুডেন্ট হলে আর্টস বা কমার্স পাবে, এরকম, হ্যাঁ। তো এই যে আমরা যদি এটা নিয়ে একটু কথা বলি, যে আসলে কমার্সে যারা পড়ে তারা যে একদম ভালো স্টুডেন্ট, বা মানে তারা যে একদম খারাপ স্টুডেন্ট, বা তাদের যে বলে না যে একটু বুদ্ধি কম বা এরকম পড়ালেখার সামর্থ্য কম, এরকম আসলে না কিন্তু সবসময় ব্যাপারটা। তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু নিজে চয়েস করে কমার্সে যেতে পারো, হ্যাঁ, হতেই পারে সেটা। তুমি এই যে এইটা অনেক ভালো স্টুডেন্ট হওয়ার পরেও এরপরে তুমি কমার্স তোমার ফিউচার হিসেবে চুজ করতেই পারো, আবার তুমি হচ্ছে যে সায়েন্সও চুজ করতে পারো। কিন্তু এই যে ক্লাস 8-এর যতটুকু তোমার সিলেবাস, সেটা তুমি কারেক্টলি কমপ্লিট করলা নাকি, বা তখনকার যে বেসিকটা, এটা শুধুমাত্র কিন্তু সায়েন্সের সাবজেক্ট না, ইভেন বাংলা ইংলিশের কিছু কমন টপিক এগুলো দেখা যায় ক্লাস 9-10-এও কিন্তু কন্টিনিউ হয়। এবং দেখো 9-10-এ তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, যেটাই পড়ো না কেন, তোমার কিন্তু 9-10-এর বাংলা ইংলিশের টপিক গুলা দেখবা একটা কন্টিনিউশন হয়। এবং এই যে ক্লাস 8-এর সাথে 9-10-এর বাংলা ইংলিশের যেমন মিল থাকে, 9-10-এর বাংলা ইংলিশের সাথেও কিন্তু ইন্টারের বাংলা ইংলিশের বেশ যথেষ্ট মিল থাকে। জাস্ট দেখা যায় কি, প্রত্যেকটা ধাপে আমরা যখন আস্তে আস্তে উপরের দিকে যাই, কিছু এক্সট্রা টপিক অ্যাড হয়, বা আগের যে টপিক গুলো সেগুলো একটু ডিটেলসে নতুন করে আমরা একটু শিখি। তো এই জন্য যে কোনো কিছু শুরু করার আগে তুমি ওই যে ব্যাকগ্রাউন্ডে আসলে কতটুকু এফোর্ট দিয়ে আসছো সেটা অনেক বেশি ম্যাটার করে। যেমন এই যে আমরা তো জানি এখন খেলা চলতেছে, তাই না? সো আমরা তো এই যে বাংলাদেশের আর অস্ট্রেলিয়ার খেলা চলতেছে, আজকে নাই, গত 2 দিন ছিল, আবার আগামীকালকে আছে, আমরা তো সবাই খেলা টেলা দেখি, তাই না? তো এখন দেখো, এই যে আমরা তো জাস্ট ওর মাঠের খেলাটা দেখতেছি, যে মাঠে হচ্ছে কেউ একজন ভালো পারফর্ম করতেছে, সেই খেলাটা দেখতেছি। কিন্তু ওর যে পিছনে যে প্র্যাকটিস, ওই যে দেখো না যে মাঝে মাঝে প্র্যাকটিসেরও কিছু ছবি দেখা যায়। তো ওই যে খেলার আগের দিন যে প্র্যাকটিস করে, সেটা হয়তো ওই যে পরীক্ষা দেওয়ার আগের রাতে আমরা যে পড়ি, অনেকটা সেটার মতো। শুধুমাত্র এই যে খেলার আগের দিন যে প্র্যাকটিস করে সেটা করে কিন্তু ওই যে পরের দিন মাঠে নেমে গেলে, মানে পরের দিন পরীক্ষা দিতে গেলে, আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে অনেক ভালো একটা রেজাল্ট হয়ে যাবে বা অনেক ভালো পারফর্ম করা যাবে। এতটুকু পর্যন্ত আসার পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক পরিশ্রম, অনেক অনেক এফোর্ট, সময় সবকিছু দিতে হয়েছে। তো ঠিক একইভাবে ওই যে বেসিকটা, ধরো ওই যে বলে না, ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট। তার মানে তোমার ফর্মটা টেম্পোরারি, ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, কিন্তু তোমার যদি একবার ওই ক্লাসটা বা বেসটা রেডি হয়ে যায়, সেটা কিন্তু একদম পার্মানেন্ট। তো ক্লাস 8 হচ্ছে বলা যায় তোমার সেই টাইমটা, যে একটা তো বললামই, তুমি যদি সায়েন্স পড়তে চাও ডেফিনেটলি ক্লাস 8-এর গণিত বিজ্ঞান এগুলো তো জরুরি, হচ্ছে আলটিমেটলি 9-10-এ যে তুমি যখন সায়েন্স নিবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আলাদা আলাদা ভাগে যখন ভাগ হয়ে যাবে, দুইটা ম্যাথ পাবা, তারপর সায়েন্সটা ভাগ হবে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে, তো সব তো কাজে লাগবেই। পাশাপাশি হচ্ছে যারা কমার্সে বা আর্টসেও যেতে চাও তাদের জন্য কিন্তু একটা হচ্ছে যেটা বললাম, এইটা অ্যাটলিস্ট তুমি একটা ভালো রেজাল্ট তো করতে চাও, আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে ডেফিনেটলি এই বেসিক ক্লিয়ার করার কিন্তু কোনো বিকল্প নাই। আচ্ছা, তো এবারে আমরা একটু সামনের দিকে যাই। এখন হচ্ছে এই যে রিভিশন প্লাস ফাইনাল এক্সামের প্রয়োজনীয়তা আসলে কতটুকু। একটা হচ্ছে আমরা অনেক সময় যেটা করি যে আসলে পড়ে যাই, কন্টিনিউয়াসলি আমরা পড়ে যাই, ঠিক আছে, কিন্তু আমরা ওই যে পরীক্ষার যে প্রিপারেশনটা সেটা খুব একটা নেওয়া হয় না। এই জন্য হচ্ছে পড়ার পরে যখন সৃজনশীল প্রশ্ন আসে, আমরা দেখা যাচ্ছে সলভ করতে যে অনেক সমস্যায় পড়তে হয়।
তো এই জন্য হচ্ছে আমরা যখন প্রিপারেশন নিব তোমাদের জন্য এই যে প্রোগ্রামটা, এটা কিন্তু শুধুমাত্র ক্লাস না, ক্লাসের পাশাপাশি পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ তুমি রেগুলার ক্লাস তো করবা এবং ক্লাসের পাশাপাশি পরীক্ষাগুলোতেও অংশগ্রহণ করবা, যাতে তোমার ভালো একটা ধারণা হয়ে যায়। আর এর পাশাপাশি যেটা হচ্ছে তোমার এই যে বিষয়ভিত্তিক যে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষা ভীতি দূরীকরণ, তারপর ওই যে টাইম দেখে দেখে নির্দিষ্ট টাইমের মধ্যে একটা পরীক্ষা দিতে পারা, এই ব্যাপারগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা এমন ভাবেই সাজানো আছে যে রেগুলার ক্লাস, রেগুলার পরীক্ষা। অর্থাৎ তোমার যেমন পুরাতন টপিক গুলা প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন দেওয়া হবে, আর রিভিশন দেওয়ার পর একটা প্রপার রুটিন মেনটেন করে পরবর্তী দিন কিন্তু সেটা পরীক্ষাও দেওয়া হবে, বা এভাবে কিন্তু আলাদা আলাদা ধাপে ধাপে পরীক্ষার ব্যবস্থাও তোমাদের জন্য করা আছে। আর যেটা আছে, পরীক্ষা দিলেই যেটা হয় আমাদের যে উইকনেসটা, যে আসলে কোন সাবজেক্টে আমার দুর্বলতা, বা একটা নির্দিষ্ট সাবজেক্টের কোন টপিকের উপর আমাদের দুর্বলতা, সেগুলো আমরা বুঝতে পারি। সো এই যে রিভিশন আর ফাইনাল এক্সামের যে ব্যবস্থা তোমাদের জন্য করা হয়েছে, এগুলোর মাধ্যমে আশা করি তোমরা রেগুলার ক্লাসগুলো করবা এবং রেগুলার এক্সাম দিবা। তাহলেই হচ্ছে যে নিজেদের যে প্রিপারেশনটা সেটা 100% কমপ্লিট হবে। এই ক্ষেত্রে আমি গার্ডিয়ানদেরও রিকোয়েস্ট করব যে শুধুমাত্র আসলে অনলাইনে ক্লাস করা সেটাই কিন্তু 100% ইফেক্টিভ না। এই জন্যই হচ্ছে আমাদের এই যে রিভিশনের পাশাপাশি এক্সামের ব্যবস্থাগুলো রাখা হয়, যাতে ওই যে যেই টপিকটা যেদিন পড়লো সেটার উপরে যাতে ওর কমপ্লিট প্রিপারেশনটা এই এক্সাম গুলোর মাধ্যমে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, পুরো বইয়ের উপর পরীক্ষা হবে নাকি কিভাবে পরীক্ষা হবে সেটা আমরা যখন একটু পরে রুটিন দেখব, তখন হচ্ছে ক্লাস কয়টা হবে বা পরীক্ষা কয়টা হবে সবকিছু কিন্তু আমরা তখনই হচ্ছে এক্সপ্লেন করে দিব। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এই যে রিভিশন ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বোর্ডের স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন সেটার সাথে পরিচিত করানো হবে। তারপর হচ্ছে যে এই যে প্রত্যেকটা প্রশ্নের অ্যানালাইসিস তোমার সলিউশনের মাধ্যমে কিন্তু এখানে থেকেই যাবে। আর হচ্ছে ওই যে ভাইয়ারা বা আপুরা যখন ক্লাস নিবেন তখন কিন্তু বলেই দিবেন যে হচ্ছে কোন টপিকটা পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট, বা কোয়েশ্চেন আসলে তোমার কিভাবে উত্তর করতে হবে। বা ওই যে আশা করি তোমরা জানো যে সৃজনশীল পরীক্ষার জন্য ভাগ ভাগ করা থাকে। ধরো তোমার 4 নম্বরের একটা প্রশ্ন আসলো, হ্যাঁ, যেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক, সেটার কিন্তু 4টা ভাগ থাকে, 1 2 3 4। মানে ধরো একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত উত্তর লিখলে 1 নাম্বার, আরেকটু লিখলে 2 নাম্বার, আরেকটু লিখলে 3 নাম্বার, আরেকটু লিখলে 4 নাম্বার। সো কতটুকু আসলে উত্তর লিখলে বা কি কি তোমার মেনশন করলে তুমি আসলে ফুল মার্কসটা পাবা, সেটা কিন্তু তোমার এখানে বলা থাকবে। আচ্ছা, এই কোর্সে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে ভাইয়া? এই কোর্সে সবগুলো সাবজেক্টই তোমাদের ক্লাস 8 এর জন্য যে সাবজেক্ট গুলো আছে সবগুলোই পড়ানো হবে। মানে এখানে তোমাদের ধর্ম, বাংলাদেশ, বিশ্ব পরিচয় সবই থাকবে। হ্যাঁ, শুধুমাত্র সায়েন্সের সাবজেক্ট যে মানে গণিত বিজ্ঞান যে এরকম না, বাংলা ইংলিশ সহ সবই থাকবে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এবার একটু সামনের দিকে যাই, যে জেএসসি পরীক্ষার যে ভূমিকাটা সেটা তো তোমরা বললেই এতক্ষণ, যে তোমরাই বুঝতে পারছো যে আসলে আমরা এটাকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই। যেই কোনো রেজাল্টে কিন্তু আমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত যে আমরা যখন প্রস্তুতি নিব তখন যাতে আমরা একদম ফিউচারের কথাটা মাথায় রেখে চিন্তা করি, যে যার হচ্ছে যে ওই সিরিয়াসনেসটা থাকবে সে কিন্তু আসলে ডেফিনেটলি ক্লাস 8-এও সিরিয়াস থাকবে, 9-10-এও তার পড়ার ওই সিরিয়াসনেসটা কন্টিনিউ হবে। কিন্তু এই যে বললাম না, তুমি যদি হঠাৎ করে চিন্তা করো যে না এইটা আছে অসুবিধা নাই পরে যে দেখা যাবে, হ্যাঁ 9-10-এ পড়েও ভালো রেজাল্ট করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো এরকম যদি আনফরচুনেট অবস্থায় পড়তে হয়, কোনো একটা কারণে যদি পরীক্ষা না হয় বা পরীক্ষার কোনো একটা সমস্যা হয়, তখন কিন্তু তোমার এই যে এসসি রেজাল্টটাই কোনো একটা ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা যদি সামনের দিকে যাই, এখন হচ্ছে তোমাদের জন্য একটু কিছু ডেমো ক্লাস আর পরীক্ষার ব্যবস্থা আছে। মানে আমি এখানে তোমাদেরকে একটু এক্সাম দিয়ে দেখাবো যে আমাদের এখানে এক্সামের সিস্টেমটা কি, যারা নতুন বা জানো না তাদের জন্য। আর পাশাপাশি হচ্ছে আমরা এখন কিছু একটু পড়াশোনা করব। ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের ডেমো ক্লাসে। আমরা আজকে আপাতত সবগুলো সাবজেক্ট তো আর একদিনে দেখানো সম্ভব না। আমরা হচ্ছে এখন একটু ম্যাথ আর সায়েন্স দেখবো, ঠিক আছে, অর্থাৎ গণিত আর বিজ্ঞান একটু দেখবো। এন্ড তোমাদের যেহেতু মোটামুটি ধরেই নিচ্ছি অনেকের পড়াশোনা শেষ হয়ে গেছে এই টপিক গুলো, হ্যাঁ, তো আশা করি অনেকে পারবা। আবার অনেকের জন্য হয়তো নতুন, বা নতুন একদম সম্পূর্ণ নতুন না হলেও টপিক গুলো হয়তো সেভাবে অনেকেরই এখন পর্যন্ত সেভাবে দেখা হয় নাই। তো তোমরা আজকে এখান থেকে দেখতে পারবা এন্ড চ্যাট বক্সে একটু রেসপন্স করবা কিছু না বুঝলে। আর যদি তোমার উত্তর জানা থাকে তখন উত্তরটাও তুমি চ্যাট বক্সে লিখে জানাতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো চলো এবার যদি একটু সামনের দিকে যাই আমরা। আসো, প্রথমে একটা আমরা মজার ম্যাথ করি, হ্যাঁ, যেটা হচ্ছে এই যে পিতা পুত্রের ম্যাথ গুলো, এগুলো কিন্তু খুবই মজার ম্যাথ, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, তাই না?
আচ্ছা, সো এখন আসো যে আমরা যদি বলি ধরো, তোমাদেরকে তার আগে একটা জিনিস জিজ্ঞেস করি, ঠিক আছে? ধরো দুইটা ভাই বোন আছে, হ্যাঁ, দুইটা ভাই বোন আছে, একজনের বয়স হচ্ছে আরেকজনের বয়সের দ্বিগুণ, ঠিক আছে? একজনের বয়স হচ্ছে আরেকজনের বয়সের দ্বিগুণ। এখন ধরো 30 বছর পরে, একটু শুনবা, একজনের বয়স আরেকজনের বয়সের দ্বিগুণ, 30 বছর পরে ভাইয়ের বয়স যদি ধরো হয় হচ্ছে তোমার 35, ঠিক আছে? 30 বছর পরে ভাইয়ের বয়স যদি হয় 35, তাহলে বোনের বয়স কত হবে? ধরো আমরা ধরে নিলাম ভাইয়ের বয়স ছিল 5, আর আমার এখানে বোনের বয়স ছিল 10, ঠিক আছে? তাহলে 30 বছর পরে ভাইয়ের বয়স যদি 35 হয়, বোনের বয়স কত হবে? ভাইয়ের বয়স যদি 35 হয়, বোনের বয়স কত হবে? দেখি আমাদের ফেসবুক কমেন্টের কি অবস্থা এখানে। এখানে তো চ্যাট বক্সে দেখতেছি অনেকে আনসার দিচ্ছ। একজনের বয়স হচ্ছে আরেকজনের বয়সের দ্বিগুণ, 30 বছর পরে ভাইয়ের বয়স যদি 35 হয়, বোনের বয়স কত হবে? দুইটা আনসার আসছে দেখো, একটা হচ্ছে 40, আর একটা হচ্ছে 70, তাই না? দুই ধরনের আনসার আসছে। সো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে কত? 40, ঠিক আছে? 70 কিন্তু রং আনসার। দেখো ঠিক আছে, ভাইয়ের বয়সের থেকে বোনের বয়স দ্বিগুণ, একজনেরটা 5 হইলে আরেকজনেরটা 5 দুগুণে 10, বুঝলাম। কিন্তু একজন তো আরেকজনের থেকে 5 বছর বড়। সো 30 বছর পর যদি ভাইয়ের বয়স 40 হয়, হ্যাঁ, সরি 35 যদি হয়, তখন তো আর আলটিমেটলি ওর বয়সটা ওরকম দ্বিগুণ হবে না, তাই না? বোনের বয়স তো আর দ্বিগুণ হয়ে যাবে না। বোনের বয়সও 30 বছর পর সেই ওইভাবেই 30 বাড়বে, অর্থাৎ 10 থেকে তোমার 40 হবে। এভাবে হিসাব করতে পারো। আবার এইভাবে হিসাব করতে পারো যে ভাই যেহেতু বোনের থেকে 5 বছরের ছোট, অর্থাৎ একজনের বয়স 5 আরেকজনের 10 হলে 30 বছর পর একজনের 35 আরেকজনের 40 হবে। এভাবে তুমি হিসাব করতে পারো। বাট হ্যাঁ, কখনোই সেটা 70 হবে না, বয়স তো আর দ্বিগুণ করে বাড়বে না, তাই না? ওকে, তো এখন দেখো আমরা পিতা পুত্রের অঙ্ক দেখবো, খুবই তোমার মানে ক্লাস 8 এর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে এই ম্যাথ গুলা যখন করতেছো, এখনই তোমাদের ভালোভাবে শেখা কেন জরুরি, এটা একটা সত্যি কথাই বলি, যে এটা ক্লাস 8 এর ম্যাথ হইলো, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতেও এসে থাকে। অর্থাৎ ওই যে মানুষ যখন মানে ক্লাস 8, 9, 10 সবকিছু পার করে, কলেজ পার করে, এরপর ইউনিভার্সিটি পার করে যখন চাকরির জন্য অ্যাপ্লাই করে, তখন বিভিন্ন জায়গার চাকরির পরীক্ষাতেও এই ধরনের ম্যাথগুলো এসে থাকে। তো দেখো ক্লাস 8 এর একটা জিনিস তুমি যদি এখনই ভালো মতো শিখে রাখো, বা অ্যাটলিস্ট বুঝে বুঝে শিখে রাখো, বেসিকটা ক্লিয়ার থাকে, তখন কিন্তু ভবিষ্যতে তোমার ওই জিনিসগুলা বুঝতে সুবিধা হবে, এই আর কি। আচ্ছা, তো আসো পিতা পুত্রের ম্যাথটা করি আমরা একটু। যে কি বলা আছে, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1, 4:1, হ্যাঁ, 4 গুণ। এরপর দেখো 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 2:1, অর্থাৎ 2 গুণ। মানে খেয়াল করছে, এমন কোনো নিয়ম নাই যে পিতা আর পুত্রের বয়সের অনুপাত সবসময় 4 গুণই থাকবে বা সবসময় 2 গুণই থাকবে, একটু আগের ভাই বোনের এক্সাম্পলটার মতো, ঠিক আছে? এই যে কার বয়স কত গুণ, এটা তো আর ফিক্সড থাকবে না। বাট ফিক্সড কি থাকবে, তোমার বয়সের যে গ্যাপটা সেটা। অর্থাৎ তোমার বাবার সাথে তোমার বয়সের যে গ্যাপটা, সেটা সবসময় ফিক্সড থাকবে। কিন্তু কখনোই কিন্তু এমন হবে না যে সেটা হচ্ছে, যদি ধরো এখন ধরে নিলাম তোমার বয়স হচ্ছে 10 বছর, আর তোমার বাবার বয়স হচ্ছে 40 বছর, ধরে নিলাম কথার কথা, ঠিক আছে? তার মানে হচ্ছে যে তোমার বয়সের তুলনায় তোমার বাবার বয়স 4 গুণ। কিন্তু ব্যাপারটা তো এরকম না যে 10 বছর পর তোমার যখন 20 হবে, আঙ্কেলের বয়স তখন হয়ে যাবে 80। সবসময় যেটা 4 গুণই থাকবে এরকম তো না। বয়সের যে গ্যাপ বা বয়স যেটা বাড়বে সেটা সমান হারেই বাড়বে, তাই না? আচ্ছা, তো এখানে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করার জন্য আমাদের এই যে সমীকরণ যে সলভ করা লাগে, হ্যাঁ, ইকুয়েশন যে সলভ করা লাগে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু দুইটা পদ্ধতি শিখছো, একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে অপনয়ন। এই দুইটা পদ্ধতি কিন্তু তোমরা শিখছো। তো আমরা যে কোনো পদ্ধতিতে এটা সলভ করতে পারি। কিন্তু এই যে প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে যে ব্যাপারটা, যে যখন আমার কাছে এই ধরনের কথাবার্তা, কথায় অর্থাৎ ভাষায়, ভাষায় যখন দেওয়া আছে, তখন সেটাকে আমাদের কি করতে হবে, ম্যাথমেটিক্যাল টার্মে কনভার্ট করতে হবে। অর্থাৎ এটা এখন একটা ভাষার প্রশ্ন, আমাকে এটাকে কিভাবে করতে হবে, এক্স ওয়াই তে নিয়ে কোন একটা বীজগাণিতিক রাশি বা সমীকরণে আমাদের নিতে হবে, ঠিক আছে? সো যদি আমরা নিতে পারি তখনই আমরা এটা সলভ করতে পারবো।
আচ্ছা, যারা এখন পর্যন্ত এই চ্যাপ্টারটা দেখা হয় নাই বা এই ম্যাথটা দেখা হয় নাই, কোনো সমস্যা নাই। আমরা এখানে ওইভাবেই বুঝাবো যাতে করে যে পুরানো আসছো সেও বুঝতে পারো, আর যার জন্য একদম এই প্রবলেমটা নতুন আজকে ফার্স্ট টাইম দেখতেছো সেও যাতে বুঝতে পারো। ঠিক আছে? আমরা যেহেতু এখানে অনেক মানুষ আছি, খুব স্বাভাবিক কেউ আগে দেখবো কেউ আগে দেখবো না, এটা হওয়াটাই স্বাভাবিক। ওকে, আচ্ছা। তো আসো আমরা দেখি এবার, যে মনে করো, ধরে নিই আমরা যে পিতার বয়স, বর্তমান বয়সটা, ঠিক আছে? আমরা ধরে নিই হচ্ছে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স আমরা ধরে নিচ্ছি ধরো এক্স বছর, ধরে নিলাম আমরা। এই ম্যাথটা কিন্তু হ্যাঁ কয়েকজন চ্যাট বক্সে লিখছে দেখলাম, অনেক আসে, এক্স্যাক্টলি অনেক 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 আসে, ঠিক আছে? এক্স বছর। আর ধরি এই ক্ষেত্রে আমরা পুত্রের, পিতারটা তো দেখলাম, পুত্রের বর্তমান বয়স ধরলাম ওয়াই বছর। এক্স আর ওয়াই কেন ধরলাম? আমি হচ্ছে এইটা থেকে এখন একটা সমীকরণ বানাতে চাই, ঠিক আছে? এই যে একটু দেখো, এক্স আর ওয়াই এই দুইটাকে বলা হচ্ছে চলক, এক্স আর ওয়াই এই দুটাকে বলা হচ্ছে চলক। চলক থেকে আমরা বানাবো হচ্ছে এখন সমীকরণ। আচ্ছা, তারাজ বলেছে যে ম্যাথটা বাংলায় কেন, যে দেখো আমরা তো আজকে একটা কমন ওরিয়েন্টেশন করতেছি, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবার জন্য, এই জন্য এখানে কোয়েশ্চেনটা বাংলায় আছে। তুমি যখন ভর্তি হয়ে যাবা তখন তো জানোই বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের ক্লাস আলাদা আলাদা। হ্যাঁ, আচ্ছা। একজন বলছে ভাইয়া দুইটাই এক্স ধরেন, দুইটাই এক্স ধরলে তো তুমি তোমার বাবার সমান হয়ে যাবা, তখন তো হবে না, বুঝছো না? একটা চলকের মান ডিফারেন্ট ধরতে হবে যেহেতু দুইজনের বয়স আলাদা। ঠিক আছে? তখন ওই যে মাঝে মাঝে কিছু মজার ঘটনা ঘটে, এই ম্যাথ গুলা যদি তুমি ভুল করো, তখন দেখা যায় কি পুত্রের থেকে বাবার বয়স বেশি চলে আসে, মাঝে মাঝে এরকমও ভুল হয়। ঠিক আছে? তো হ্যাঁ, আমরা এই ধরনের কিছু করতে পারবো না। আচ্ছা, তো দেখো এখানে আমাদের শর্ত কি কি আছে। হ্যাঁ, আমি যদি দেখি প্রথম শর্ত, প্রথম একটা শর্ত যদি দেখি, যারা নতুন বা একদমই দেখো নাই তারা কোন জায়গাটা বুঝো নাই সেটা বলতে পারবা, কোনো সমস্যা নাই। দেখো, আমার এইখানে যখনই এরকম চলক দুইটা থাকবে, চলক মানে কি, যেটার মান আমি জানি না, এক্স আর ওয়াই এর মান আমি এখন জানি না, এটাই আমাকে আসলে বের করতে বলছে। এক্স আর ওয়াই এর মানটা আমি জানি না, এটা বের করতে বলছে। তো এই যে দুইটা চলকের জন্য আমার এই যে শর্তগুলা যে দেওয়া, এই শর্ত থেকে সমীকরণ বানানো লাগবে। যেমন একটু দেখো, 10 বছর পূর্বে পিতার বয়স কত ছিল, মানে পিতার কারেন্ট বয়স যদি হয় এক্স, 10 বছর আগে বয়সটা হবে x-10, তাই না? 10 কম হবে। আর পাশাপাশি যদি সেটা হয় হচ্ছে ওয়াই, পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স 10 বছর আগে কত হবে? y-10। এবং এই অনুপাতটা কত বলা, এই অনুপাতটা ছিল হচ্ছে বলা 4:1, অর্থাৎ আমি এটা সমান লিখতে পারি 4:1। তাহলে দেখো, ওরা প্রশ্নে যে জিনিসটাকে ভাষায় লিখছে, আমরা সেটাকে ম্যাথমেটিক্যালি অর্থাৎ গাণিতিক ভাবে প্রকাশ করলাম। এক্স এর থেকে 10 বাদ, ওয়াই এর থেকে 10 বাদ, দুইজনেরই 10 বছর আগের বয়স সেটা, এবং সেটার অনুপাতেই 4:1 বলা। তা আসো এখন যদি এটাকে আমি ইকুয়েশন আকারে সলভ করি, বা দিয়ে, বা অর্থাৎ এখানে আমাদের উপরে হচ্ছে x-10 আর নিচে হচ্ছে y-10, এই অনুপাতটা কত? উপরে 4, নিচে 1। এখন আসো, আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করে ফেলি, তাহলে এটা কত হবে? x-10 হবে, আর এটা হবে হচ্ছে 4y-40। এবং আমি যদি একটা কাজ করি, এখানে চলকগুলাকে একপাশে নিয়ে যাই, হ্যাঁ, আর হচ্ছে আমাদের যেই সংখ্যাগুলা আছে, ধ্রুবক যাদেরকে আমরা বলি, জানা মান যেটা, তাদেরকে আমরা একপাশে নিয়ে আসি, তাহলে এই জিনিসটা আলটিমেটলি দাঁড়ায় x-4y, এটা সমান দাঁড়ায় হচ্ছে -30, এটা আমরা পাই। ঠিক আছে? আচ্ছা, অনেকে আনসার বলে দিচ্ছ, থ্যাংক ইউ। ভগ্নাংশ আকারে লেখা যাবে নাকি? ভগ্নাংশ আকারে লেখা যাবে, কিন্তু আমরা যদি এটাকে গুণ করে এই ফর্মে নিয়ে নেই, তখন আমাদের ক্যালকুলেশন গুলা করতে সুবিধা হবে, এই আর কি, আর কিছু না। ঠিক আছে? ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। তো তাহলে দেখো, আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেলাম, এই যে এটা হচ্ছে একটা সমীকরণ। তো দেখো, যেটা বলতেছিলাম যে যখন আমার কাছে দুইটা অজানা মান থাকবে, একটা অজানা মান এক্স আর একটা অজানা মান ওয়াই, তখন আমার এরকম শর্ত বা সমীকরণও দুইটা লাগবে। আমি দুইটার মধ্যে একটা সমীকরণ পেয়ে গিয়েছি। এখন আরেকটা বের করার জন্য আমাদের এই যে 10 বছর পরে যেটা, সেটা দিয়ে কাজ করতে হবে। তাহলে যারা একদমই নতুন, তারা একটু নিজেরা ট্রাই করো তো এই জিনিসটার মতো দ্বিতীয় শর্ত লেখা। প্রথম শর্ত আমি রাখলাম স্ক্রিনে, একদম এইটার মতোই হুবহু একটু দ্বিতীয় শর্তটাও লেখার ট্রাই করো তো তোমরা, প্রথম শর্তের মতো করে দ্বিতীয় শর্ত। তোমরা একটু সময় দিলাম তোমাদেরকে, 1 মিনিট, এরপরে হচ্ছে আমি দ্বিতীয় শর্তটা লিখবো। বুঝতেই পারতেছো, এখানে 10 বছর পরে যেহেতু এটা মাইনাস হবে না,
আর অনুপাতটা কত হবে, তাই না? আচ্ছা, ম্যাথ ভুল হলে পুত্রের থেকে বাবার বয়স বেশি হয় না, বাবার থেকে পুত্রের বয়স বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ভুল হলে এই সমস্যাটা হয় আর কি। আর ম্যাথ যদি কারেক্ট হয় তখন তো ডেফিনেটলি বাবার বয়সই বেশি আসবে। আচ্ছা, একজন বলছে প্রথম শর্তটা বুঝো নাই, ঠিক আছে আরেকবার বলি। প্রথম শর্তটা দেখো কি হয়েছে। এই যে আমরা তো বর্তমানটা ধরে নিছিলাম এক্স আর ওয়াই, তাহলে 10 বছর আগে বাবার বয়স কত ছিল? এক্স থেকে 10 বাদ দিলে যত থাকে এত, তাই না? তুমি নিজেরটা দিয়ে চিন্তা করো, নিজের বয়স 10 বছর আগে কত ছিল ওইটাই চিন্তা করো, হ্যাঁ। আর ঠিক একইভাবে পুত্রের বয়স যদি এখন ওয়াই হয়, ঠিক আছে, 10 বছর আগে কত ছিল? y-10। আর প্রশ্নে বলা এই যে এই দুইটার অনুপাত, এই যে অনুপাত চিহ্ন যে দিলাম, এই দুইটা অনুপাত হচ্ছে 4:1, 4:1, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যদি এখন দেখি যে দ্বিতীয় শর্তটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। এই যে দেখো দ্বিতীয় শর্ত, তোমরা অনেকে ট্রাই করে চ্যাট বক্সে লিখেও দিয়েছো, তো আমি এখন তোমাদের জন্য লিখি যে দ্বিতীয় শর্তটা আসলে কি। দেখো 10 বছর পরে, তার মানে আমি যদি বর্তমানটা এক্স ধরি, 10 বছর পরে বাবার বয়স কত হবে? x+10, তাই না? এইটার অনুপাতটা কি হবে? 10 বছর পরে পুত্রের বয়সের সাথে অনুপাত, অর্থাৎ পুত্রের বয়স যদি বর্তমানে ওয়াই হয়, 10 বছর পর কি হবে? y+10 বাড়বে, তাই না? এই জন্য দেখো এই দুইটা শর্তের মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে এখন থেকে 10 বছর আগে বললাম তো, তুমি তোমার নিজেকে দিয়ে চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এভারেজ বয়স এখন কত হবে? এভারেজ বয়স কত হবে? 12, 13, নাকি আরো একটু বেশি হবে? 14? আচ্ছা 14 আছি আমরা, 12, 13 আছি। আচ্ছা, ধরো আমি এখানে বেশি দেখতে পারতেছি, 14টা বেশি দেখতে পারতেছি এভারেজ বয়স, হ্যাঁ। ধরে নিলাম 14, এখানে 12, 13, 14 আছি আমরা ম্যাক্সিমাম। ওকে, কেউ কেউ 15 আছি। আচ্ছা ধরো 14 ধরে নিলাম, তো তুমি তোমাকে দিয়ে কিন্তু ম্যাথটা চিন্তা করতে পারো যে 10 বছর আগে তোমার বয়স ছিল 4, আর 10 বছর পরে এখন যে সিনিয়রটা বলতেছি, এখন তোমার বয়স হচ্ছে কত হবে 10 বছর পরে? 24 হবে, ঠিক আছে। কারেন্টটা হচ্ছে 14, 10 বছর আগে 4, আর 10 বছর পরে 24, এরকম। আচ্ছা, তো এই অনুপাতটা কত হবে? প্রশ্নেই বলা এই অনুপাতটা 2:1। তার মানে আমি যদি এটাকে সমীকরণ আকারে এখন বানানোর ট্রাই করি, কি, এই যে উপরের থাকবে x+10, আর নিচে থাকবে y+10, এরকম। আর এই যে উপরে থাকবে 2, আর নিচে থাকবে 1। মানে অনুপাত চিহ্নের যেটা সামনে থাকে সেটা লব হিসেবে বসে, আর অনুপাত চিহ্নের যেটা পরে থাকে সেটা হর হিসেবে বসে, ঠিক আছে। আসো এবার আর একটু গুণ করি। গুণ করলে কত হবে? এটা হবে x+10, আর এটা হবে 2y+10 × 2 = 20। তো ঠিক একইভাবে আমরা যেটা করবো, এই যে দেখো, বা x-2y, আর এখানে 20-10, অর্থাৎ চলকগুলা যাদের মান আমরা জানি না তাদেরকে একপাশে নিয়ে গেলাম বাম পাশে, আর যাদের মান জানি, ধ্রুবক 20 আর 10, তাদেরকে আমরা একপাশে আনলাম। এবং ওই যে পক্ষান্তর করার কারণে আমাদের কিন্তু চিহ্নটাও পরিবর্তন হয়েছে, ঠিক আছে, সাইনটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের এটা কত দাঁড়ালো আলটিমেটলি? x-2y সমান হচ্ছে 10। এখন দেখো এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণটা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে আজকে ওর বার্থডে এবং আজকে ওর 15 বছর হয়েছে। ওকে, হ্যাপি বার্থডে সঞ্জিদা, তোমাকে শুভেচ্ছা জন্মদিনের। আচ্ছা, সো আমাদের এখন যেটা করতে হবে, এই যে আগের পেজে যে সমীকরণটা পেয়েছিলাম সেটা, আর এই যে পরের পেজের যে সমীকরণ, এই দুইটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। মানে এখন থেকে আমাদের যে ক্যালকুলেশন বা হিসাব সেটা শুরু। এখন দেখো এই হিসাবটা করার বিভিন্ন পদ্ধতি আছে। এটা হচ্ছে এই যে এটা তো প্রশ্নের অঙ্ক, এই চ্যাপ্টারের যে আগের চ্যাপ্টারটা তোমাদের গণিত বইতে আছে, সেই চ্যাপ্টার হচ্ছে পদ্ধতিগুলা ডিটেলসে পড়ানো আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা ম্যাথ পড়াবো, সায়েন্স পড়াবো, তারপর হচ্ছে তোমাদের বাংলা ইংলিশ সব সাবজেক্ট, ক্লাস এইটে যা যা সাবজেক্ট আছে সবই থাকবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এই ম্যাথটা তাদের জন্য অনেক সহজ। দেখো যারা আগে থেকেই প্রতিস্থাপন আর অপনয়ন এই দুইটা পদ্ধতি পারি, তাদের জন্য কিন্তু এই দুইটা ম্যাথ কিছুই না। কিন্তু এই যে বললাম না, আমরা অনেকে আছি এখানে যাদের জন্য একদম ফার্স্ট টাইম আজকে, তো আমরা সবার কথা চিন্তা করে আর কি বলতেছি, যে কিনা আগে দেখেও নাই এই ম্যাথটা বা এই সিস্টেমটা পারে না, তাদের জন্য যাতে এই জিনিসটা সুবিধা হয় করতে, ঠিক আছে। ওকে, সো আসো এখন যদি আমরা 1 আর 2 একটু তুলনা করি, হ্যাঁ 1 আর 2 থেকে, এই যে এইভাবে লিখবা তোমরা খাতায়, যখন লিখবা তখন এইভাবে লিখবা সমীকরণ, এই যে 1 ও 2 হতে পাই। দেখো এই ম্যাথটা আসলে এরকম, এটা যদি আমি, ও আচ্ছা আরেকটা মজার কথা বলি, এখানে তোমার এক্স আর ওয়াই এর আনসার কিন্তু ভুল চলে এসে নেগেটিভও চলে আসতে পারে।
হ্যাঁ, মাইনাস মানও কিন্তু চলে আসতে পারে। তো বয়স তো মাইনাস হয় না, বয়স তো প্লাস হয়। তার মানে নিশ্চয়ই প্রশ্নে ভুল আছে বা তোমার ম্যাথ করার প্রসেসে ভুল আছে। তো আমরা ধরেই নিতে পারি প্রশ্ন তো কারেক্ট থাকবে। সেই ক্ষেত্রে হয়তো তুমি যে ম্যাথটা করছো সেই প্রসেসটাই ভুল থাকতে পারে। ওকে, আচ্ছা। তো দেখো আমি এখন যে কাজটা করতেছি ভাইয়ের, স্টেপটা আগে দেখো কি লিখি। এই যে x-4y লিখলাম, এটা সমান লিখলাম -30। এটা ছিল আমাদের প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম সেটা, x-4y সমান -30। আচ্ছা, এবার দ্বিতীয় যে সমীকরণটা সেটা যদি লিখি, x-2y এটা সমান হচ্ছে কত, 10। এই যে এখন যে পদ্ধতিটা আমরা করতেছি, হ্যাঁ, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অপনয়ন। অপনয়ন, যারা 6.1টা করা হয়ে গেছে তারা এই প্রতিস্থাপনার অপনয়ন ডিটেলসটা বুঝতে পারবা। আর যারা হচ্ছে যে 6.1 করা হয় নাই, তাদের জন্য এটা নতুন লাগবে। এই যে 6.1 এর বেসিক বা কনসেপ্টটা দিয়ে কিন্তু 6.2 এর প্রশ্নের যে অঙ্কগুলা সেগুলা সলভ করা হয়, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি দেখো, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে পারি। এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের এখানে অপনয়ন। উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিতে পারি। তো বিয়োগ দেওয়ার সময় আসলে কি হবে দেখো, এই যে চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায়। দেখো এটা আমাদের খেয়াল আছে না, এটা হয়ে যাবে মাইনাস, এইটা হয়ে যাবে প্লাস, আর এই যে টেনটা হয়ে যাবে মাইনাস। আমি আরেকবার রিপিট করতেছি, এটা আমি একটু গ্যাপ দিয়েই লিখি তোমাদের অনেকের জন্য, যেহেতু এটা নতুন হতে পারে। এই দেখো আমি এখানে এই যে বিয়োগ করব, হ্যাঁ, সো বিয়োগ করলে যেটা হয়, এই এক্সট্রা হয়ে যাবে মাইনাস, এই যে 2y এর মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই যে 10-এর সামনে যেটা প্লাস আছে সেটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা যদি এই হিসাব নিকাশটা করি, প্লাস এক্স আর মাইনাস এক্স তো আলটিমেটলি কাটাকাটি চলে যাবে, এখানে কিন্তু কিছু থাকবে না। আর এইখানে কি থাকতেছে দেখো, -4y প্লাস 2y, এটা সমান থাকবে -30। আর 10 কিন্তু এখন আর +10 নাই, 10 কিন্তু এখন দেখো চিহ্ন পরিবর্তন হয়ে -10 হয়ে গেছে। সো এবার দেখো, এবার যদি ক্যালকুলেট করি, এটা কত পাই আমরা, -2y পাই, আর এটা কত পাই, -40। বাকিটা তো বুঝতেই পারতেছো, ছোট্ট একটু ক্যালকুলেশন করলেই এই যে y সমান কত হবে, -40 ডিভাইডেড বাই -2। দুই এ দুই এ কাটাকাটি, মানে মাইনাস মাইনাসে কাটাকাটি চলে যাবে। আর 2 আর 40-এ কত হবে, কাটাকাটি করে 20। তাহলে দেখো আমরা আগে y এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, কেউ কেউ বলছে আনসার মিলে গেছে। ওকে, থ্যাংক ইউ যারা যারা রেসপন্স করছো। তাহলে 20 বছর, 20 বছর আমরা এটা পুত্রের বয়স পেয়ে গেলাম। পুত্রের বয়স হচ্ছে 20 বছর। ঠিক আছে? তার মানে এখানে পুত্রের বর্তমান বয়স তোমাদের থেকে বড়। তোমরা তো ক্লাস 8-এ, 15 বছর বয়স। ধরো এরকম কারো কথা বলা হচ্ছে যার এইচএসসি পরীক্ষা দেওয়া শেষ। ঠিক আছে? মোটামুটি এরকম এইচএসসি পরীক্ষা দেওয়া শেষ। আচ্ছা, প্রথমটা -30 কেন? ওই যে প্রথমটা আমি ইকুয়েশন থেকে বের করছি, এই যে সমীকরণ থেকে বের করছি, x-4y সমান -30। ঠিক আছে? ঠিক একইভাবে তোমাদের এই যে x-2y সমান 10, এই দুটো পেলাম। হ্যাঁ, এবং এই দুইটা থেকে আলটিমেটলি আমি যেটা করলাম, ক্যালকুলেশন করে একটা থেকে আরেকটা বিয়োগ দিচ্ছি আর কি, সিম্পল জিনিস। এবং বিয়োগ দিলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। দেখো 2y মাইনাস ছিল, এখন হয়ে গেছে প্লাস। 10-এর সামনে অ্যাকচুয়ালি প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস। আর 30-এর সামনে তো আগে থেকে মাইনাস ছিলই। ওকে, হ্যাঁ। তোমার আসলে ম্যাথ গুলা 6.1 চ্যাপ্টারটা যখন তুমি করবা, 6.1 চ্যাপ্টারটা ভালো মতো করা হলে তুমি বুঝে যাবা যে কোন ম্যাথের জন্য কোনটা সুবিধা। অবশ্যই এই সেম ম্যাথটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারতাম, কিন্তু কোন ম্যাথে আসলে অপনয়ন সুবিধা, কোন ম্যাথে প্রতিস্থাপন সুবিধা, এটা আসলে তুমি 6.1টা যখন তোমাকে করানো হবে তখনই তুমি ভালো মতো বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কেন অপনয়ন করছি সেটা যদি বলি, এই যে দেখো একটা থেকে আরেকটা বাদ দিলে এক্সটা সুন্দর মতো কাটাকাটি চলে যাচ্ছিল না, এক্স সুন্দর মতো কাটাকাটি চলে গেলে আমরা এই যে ওয়াই এর মানটা আলাদা করে পেয়ে যাচ্ছিলাম, এই কারণে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো, এই যে ওয়াই এর মান তুমি যে কোনোটাই করতে পারো। ওয়াই এর মান 2-এ বসাও বা 1-এ বসাও। ওয়াই এর মান আমরা কোনটায় বসাবো, 2 নং-এ বসাই, যেহেতু 2 নং সমীকরণটা এই পেজেই আছে। ওয়াই এর মান 2 নং-এ বসাই। তাহলে 2 নং-এ তুমি কি করবা, x-2 ইন্টু ওয়াই এর মান কত পেয়েছি, 20, এটা বসাও। এটা সমান কত, 10। তাহলে বা এক্স ইকুয়ালস টু কত হবে, 10, 20 দুগুণে 40। তাহলে 40টা ডান পাশে চলে যাওয়ার পর হবে প্লাস, আর এই যে 10, 40-এর সামনে মাইনাস না, ডান পাশে নিয়ে গেলাম, এটা কি হয়ে গেল, +40। সো এই যে এটা আমাদের আনসারটা আসবে হচ্ছে
50, তাহলে এখানে হচ্ছে 50 বছর। তা আলটিমেটলি কি দাঁড়ালো ভাইয়া, দেখছো তো? এটা হচ্ছে আমাদের পিতার বয়স, এটা হচ্ছে আমাদের পিতার বয়স 50। তোমরা অনেকে শুরুতেই উত্তর দিয়ে দিচ্ছেন, আমি খেয়াল করছি, ঠিক আছে? যারা শুরুতেই উত্তরটা বলতে পারছো তাদেরকে থ্যাংক ইউ, বাট তখন বলি নাই কেন উত্তরটা সঠিক হয়েছে, কারণ ওই যে যারা আমরা একটু নতুন আছি বা হয়তো প্রসেসটা ভুলে গেছি, তাদের জন্য একটু সমস্যা হতো, এই আর কি। আচ্ছা, একজন বলছো কি, ভাইয়া পরীক্ষার হলে কিভাবে বুঝবো যে আমার আনসারটা কারেক্ট হয়েছে নাকি? এটা ওই যে তোমরা শুদ্ধি পরীক্ষা শিখছো নাকি দেখো। যদি না শিখে থাকো, তুমি যেটা করবা, এখানে লাইভ দেখাই দিই, দেখো। এক্স এর জায়গায় তুমি 50 বসাও, আর ওয়াই এর জায়গায় তুমি কত বসাবা? 20 বসাও। 2 × 20, দেখো ক্যালকুলেট করলে 50 থেকে 20 × 2 = 40, বাদ গেলে 10 আসে। শুদ্ধি পরীক্ষা বলি এটাকে আমরা। সো পরীক্ষার হলে তুমি বুঝেই যাবে তোমার উত্তরটা সঠিক নাকি ভুল। যেমন এখানে দেখো, এক্স এর মান হচ্ছে 50, আর ওয়াই এর মান হচ্ছে 4 × 20, উত্তরটা কত আসে? -30। তুমি হিসাব করে দেখো, 50 থেকে 80 বাদ দিলে -30 আসবে, যেহেতু 80 হচ্ছে 50-এর থেকে বড়। ঠিক আছে, তো এইভাবে তুমি চেক করতে পারো। হ্যাঁ, মনে মনে করবা। প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার সময় তোমার শুদ্ধি পরীক্ষা দেখানো লাগবে না, সেটা তুমি মনে মনেই করে নিতে পারবা। ঠিক আছে। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ, থ্যাংক ইউ, অনেকের মিলে গেছে বলছো। ওকে, ফাইন। রিভিশন ক্লাসে কি টপিকগুলো A to Z ভালো করে পড়ানো হবে? হ্যাঁ, অবশ্যই ভালো করে পড়ানো হবে, বাট যেটা হচ্ছে না, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক যে পড়ানো হবে তা না, সবকিছু পড়ানো হবে। কিন্তু এই যে বললাম না, কিছু কিছু জিনিস ডিপেন্ড করবে তোমার নিজের আগে থেকে কতটুকু ভালো বোঝা আছে সেটার উপর। তোমার যদি আগে থেকে ভালো বোঝা থাকে, তখন তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে, এই আর কি। আচ্ছা, অনেকেরই মিলে গেছে। তাহলে চলো এবার সামনের দিকে যাই। এই ম্যাথটায় কার কার পরিচিত লাগে একটু বলো তো। ম্যাথটা কার কার পরিচিত লাগে? এটা তো নর্মাল পাটিগণিত, বীজগণিতের মাধ্যমে এটা করা যায়, বাট এটা নর্মাল পাটিগণিত দিয়ে তাড়াতাড়ি সলভ হয়ে যায়। শফিকুল ইসলাম বলছে যে এটা কি লাইভ নাকি? হ্যাঁ, অবশ্যই এটা লাইভ ক্লাস হচ্ছে এখানে। ওকে, দেখি অনেকেই বলছো মনে আসছে, অনেকে করছো, থ্যাংক ইউ যারা যারা আগে এটা দেখছো। তো চলো আমরা একবার একটু দেখে ফেলি। খুব কঠিন না কিন্তু ম্যাথটা, বাট একটু তোমাদের বইতে হচ্ছে সাদা কালো ছবি আছে তাই না? তোমাদের বইতে এটা সাদা কালো ছবি আছে, আমরা হচ্ছে এখানে একটা কালারফুল ছবি দেখতেছি, যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেখো কি বলা, যে 40 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের, এই যে অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার এটা, আর প্রস্থ হচ্ছে 30 মিটার। বলা কি এই মাঠের ঠিক মাঝে আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে, দুইটা রাস্তা আড়াআড়ি ভাবে একদম মাঝে, এইটা একটা আর এইটা একটা। বলছে রাস্তা দুইটার মোট ক্ষেত্রফল কত। ঠিক আছে, তার মানে আমি যদি একটু এঁকে দেখাই, এই যে ব্ল্যাক কালারের রাস্তাটা দেখতেছো এইটা, আর এই যে গ্রে কালার বা ধূসর রঙের যে রাস্তাটা দেখতেছো এইটা, অর্থাৎ মাঠ বাদে মাঝের যে ক্ষেত্রফল, মাঠ বাদে মাঝের মাঝের যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। হ্যাঁ, রাস্তা দুইটার ক্ষেত্রফল। ওকে, তো আসো আমরা এটা একটু ট্রাই করি। তো এখানে দেখো, এই ম্যাথের সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্টটা, যে এমনিতে তো ম্যাথটা সহজ, এমনিতে ম্যাথটা খুবই সহজ, তেমন কঠিন কিছু না, বাট একটু ভুল হয় যেই জায়গাতে। হ্যাঁ, শুধু রাস্তা ক্ষেত্রফল যখন বের করতে বলে, তখন আমরা এই যে এই রাস্তাটা একবার বের করি, এই রাস্তাটা একবার বের করি, কিন্তু এই যে দুইটা রাস্তার মাঝে যে একটা কমন পার্ট আছে, সেটা যে আমাদের দুইবার ক্যালকুলেট করা উচিত হবে না, সেটা আমরা অনেকে ভুল করে ফেলি। বুঝতে পারছো? সেটা আমাদের ঝামেলা হয়ে যায়। সো আসো, আমরা যেটা করব, প্রথমে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল নির্ণয় করি। আসো, যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা বের করি। সো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করার সময় কি করতেছি দেখো, এই যে মনে করো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফলটা হচ্ছে, আমি একটু মুছে দেখাই আবারও। দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করার বলতে, এই যে গ্রে কালারের যেটা দেখতেছো না রাস্তাটা, ধূসর রঙের, সেটার ক্ষেত্রফল আগে বের করতেছি। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? দৈর্ঘ্যের সাথে গুণ দিতে হয় প্রস্থ। দৈর্ঘ্য 40 মিটার, উপরে দেখাই যাচ্ছে পুরোটার দৈর্ঘ্য 40 মিটার, আর এই যে রাস্তাটার প্রশস্ত বা চওড়া কতটুকু? 1.5 মিটার। সো এই দুইটা গুণ দিলে চলে আসবে হচ্ছে আমাদের, এই যে মিটার আর মিটার গুণ দিলে কি আসে? 60 বর্গমিটার। 60 বর্গমিটার, অবশ্যই কিন্তু এককগুলা লিখতে হবে। ঠিক আছে, 60 বর্গমিটার। ওকে, আচ্ছা, এখন দেখো,
এটাতে গেলে হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল। এবার আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে প্রস্থ বরাবর যখন ক্ষেত্রফলটা বের করতে যাই, প্রস্থ বরাবর ক্ষেত্রফল, তখন আমরা এই যে অনেকে সেম কাজটা এইভাবে করি। এই যে প্রস্থ বরাবর মানে কি, ধরো আমরা এখন বের করবো এই যে কালো যে রাস্তাটা, ঠিক আছে, হ্যাঁ কালো রাস্তাটার ক্ষেত্রফল বের করতেছি ধরো, ঠিক আছে। তো তখন যেটা করি আমরা, আমরা হচ্ছে ওই যে 30-এর সাথে সেই আবারও 1.5 গুণ দিয়ে দিই। মানে এই যে এই পাশে আছে হচ্ছে আমার 30, আর এটার সাথে এই যে প্রশস্ত যেটা 1.5, সেটা আমরা গুণ দিয়ে দিই। তখন কিন্তু সেটা ভুল হবে। তার কারণ কি, এই যে তখন তুমি এই জায়গাটার ক্ষেত্রফল দুইবার বের করতেছো, আসলে কিন্তু এটা করা যাবে না। একবার তুমি এই জায়গাটার ক্ষেত্রফল বের করে ফেলছো, হ্যাঁ পুরাটার, এরপর তোমার যেই ক্ষেত্রফলটা বের করতে হবে সেটা দেখো শুধুমাত্র এই যে ব্ল্যাক কালারের অংশটার, ব্ল্যাক কালারের অংশটার সেটা বের করতে হবে। এই জন্য আমরা যেটা করব, এই যে 30 থেকে আমরা 1.5 বাদ দিয়ে নিব, 30 থেকে 1.5 বাদ দিয়ে নিব আমরা। এটা একটু এখানে লিখি, 30 থেকে 1.5 বাদ দিয়ে নিব। তাহলে দেখো 1.5 বাদ দেওয়া মানে কি, তুমি এই অংশটা বাদ দিয়ে দিলা, কারণ কি এই অংশটার দৈর্ঘ্য কত, 1.5। এবার দেখো তোমার কি হবে, এক পাশে তুমি নিলা হচ্ছে 30 থেকে 1.5 বাদ গেলে যত থাকে সেটা, আর আরেক পাশে 1.5 দিয়ে গুণ। তাহলে আমরা যদি হিসাব নিকাশ করি, এটা কত আসবে, 30 থেকে 1.5 বাদ দিলে আসে 28.5, আর এখানে এটা কত, 1.5। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 42.75 বর্গ মিটার, 42.75 বর্গ মিটার। তাহলে আসো আরেকবার একটু রিপিট করে দিই পুরো ব্যাপারটা, আমাদের আনসার বের হয়ে গেছে। মোট ক্ষেত্রফল যেটা হবে জাস্ট এই দুইটা যোগ করে দাও, মোট ক্ষেত্রফল এই দুইটা যোগ করে দাও, তাহলে রাস্তার মোট ক্ষেত্রফল। হ্যাঁ আবার বুঝাবো, কোনো সমস্যা নেই, আমি জানি অনেকেই নতুন, আবার অনেকে যেহেতু দেখছো তাই অনেক ইজি লাগতেছে, সমস্যা নেই আমি আরেকবার বলে দিব। হ্যাঁ এই যে দেখো, 60 প্লাস 42.75, হিসাব নিকাশ করলে কত আসবে এটা, 102.75 বর্গ মিটার, 102.75 বর্গ মিটার। ওকে, আসো আরেকবার আমরা একটু গো থ্রু করি পুরো ম্যাথটায়, ঠিক আছে। এখানে ম্যাথটায় এই যে দুইটা রাস্তা যে ছিল, এই দুইটা রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে, ঠিক আছে। দৈর্ঘ্য এদিকে আছে 40, প্রস্থ এদিকে আছে 30, আর রাস্তাটার যে প্রশস্ত, এটা দাঁড়াও, এটা হচ্ছে এখানে 40, এখানে এই পাশে 30, আর এই যে রাস্তাগুলোর প্রশস্ত বলা হচ্ছে 1.5 মিটার করে। তো আমরা প্রথমে কি করছি, এই যে এই রাস্তাটা যেটা গ্রে কালারের বা ধূসর রঙের, ছাই কালারের, ঠিক আছে, ছাই কালারের বলতে পারি আমরা, ছাই কালারের রাস্তাটা যেটা, সেটার হচ্ছে আমরা যেই ক্ষেত্রফলটা সেটা বের করলাম। খুব সহজ সেটা, এক পাশে দৈর্ঘ্য তোমার নিলাম 40, আরেক পাশে তোমার এই যে প্রস্থ 1.5, এই যে এটা নিলাম 1.5, আর এই পুরাটা নিলাম হচ্ছে 40, এই পুরাটা 40 গুণ দিলাম, বের হয়ে আসলো। কিন্তু পরবর্তীতে যখন আমরা প্রস্থ বরাবর বের করব, তখনও যদি 1.5-এর সাথে পুরাটা গুণ দেই ভুল হবে। কেন ভুল হবে, তার কারণ এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল তুমি আগেই বের করে ফেলছো। কিভাবে সেটা, এই যে খয়েরি কালারের রাস্তাতে কমন পড়ে গেছে। এখন তোমার জাস্ট ক্ষেত্রফল বের করতে হবে এই যে কালো অংশের, কালো অংশের অর্থাৎ এইটা আর এইটা। তাহলে দেখো, এইটা পুরাটা হচ্ছে কত, 30, কিন্তু 30-এর থেকে বাদ যাবে কত, এই যে এটার ছিল 1.5, 30-এর থেকে এই 1.5 বাদ যাবে, আর ওই যে প্রস্থ যেটা 1.5, সেটা আমরা গুণ করে দিচ্ছি। সেই তো, এভাবে আমরা করতে পারবো। ওকে, এবার সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু চ্যাট বক্সে ওয়াই লিখে জানিয়ে দাও তো, যারা যারা বুঝতে পারছি এখন ফাইনালি। আচ্ছা, অনেকগুলো ওয়াই দেখতে পারতেছি। যারা যারা ফেসবুকে আছো তারাও কমেন্টে একটু জানিয়ে দাও যে বুঝতে পারছি নাকি। আচ্ছা, একজন একটু আগে বলছিলা বুঝতে পারো নাই, সেটা রিপিট করার আগে আশা করি এবার রিপিট করার পর বুঝে গেছো ফেসবুকে যে লিখছো, তাই না? ওকে, আসো আমরা তো ম্যাথ করলাম কিছু, হ্যাঁ দুইটা ম্যাথ দেখলাম, এবং আবারও বলে দিই বোর্ড পরীক্ষার জন্য কিন্তু এই ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষার জন্য এই ম্যাথগুলা, চিত্র আঁকবা না কি, চিত্রটা আসলে আঁকাটা ম্যান্ডেটরি না যদি তুমি নিজে ম্যাথ বুঝো। তবে চিত্র এঁকে করলে ওই যে তোমার চোখে তখন ধরা পড়বে, হ্যাঁ যখন তুমি এই যে, আমি একটু দেখাই, চিত্রটা যখন আঁকতে যাবা, ধরো খালি হাতে আঁকতেছো, এটা তো আগে থেকে আঁকা ছিল। চিত্র যখন আঁকতে যাবা, তুমি প্রথমে একটা বর্গ এরকম আয়তক্ষেত্র আঁকবা, এরপর হচ্ছে তুমি এই পাশের একটা রাস্তা দিবা, তাই না? এরপর হচ্ছে তুমি এই পাশের রাস্তাটা দিবা। তো তুমি যখন হাতে এরকম চিত্রটা আঁকতে যাবা, তখন তুমি নিজে দেখবা যে কি ব্যাপার, এই রাস্তাটা তো একটার উপর আরেকটা উঠে গেছে, তাহলে আমার তো একই রাস্তার ক্ষেত্রফল দুইবার বের করা উচিত না?
আমার তো এই যে এই রাস্তার ক্ষেত্রফল বের করে এরপর আমার বের করা উচিত ওই যে বাকি যে অংশটা সেটা, তখন তুমি নিজেই বুঝে যাবা। এটা হচ্ছে আর কি সুবিধা, ঠিক আছে? ওকে, তো আসো এবার আমরা সামনের দিকে যাই। আমরা তো আহ, নিচে মাইনাস কেন করলাম, ফার্স্ট এডটাই কেন করলাম না? না না, ফার্স্ট এডটাও করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এই যে যে জিজ্ঞেস করছো, খুবই ভালো একটা প্রশ্ন তোমার। এটা হচ্ছে তোমার নিজের ইচ্ছা, তুমি যেটা করতে পারো 30 × 1.5 এটা করতে পারো। আর ওই যে 40 থেকে 1.5 বাদ দিয়ে এটার সাথে 1.5 গুণ, এটাও তুমি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আসো এবার তাহলে সামনের দিকে যাই। এখন আমরা একটু বিজ্ঞান পড়বো। হ্যাঁ, বিজ্ঞানে আমরা হচ্ছে এখন ওই যে আমাদের যে পরমাণু গঠন, ঠিক আছে, পদার্থের যে গঠন সেটা আমরা একটু পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো আসো এটা একটু আমরা গল্পের মতো দেখি, যে এখানে আসলে ঘটনাটা কি কি হয় বা কেমন হয়। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে তোমার বইতে যে গল্পগুলো আছে সেটাই, মানে বইয়ের একদম শুরুর দিকে, এই চ্যাপ্টারের শুরুর দিকে, বিজ্ঞান বইয়ের শুরুর দিকে এই কথাবার্তাগুলো যেভাবে বলা আছে আমি একটু সেভাবে বুঝাবো এখন, ঠিক আছে? দেখো, তোমরা কি চিনতে পারতেছো এখানে কে কোনটা? যেমন প্রথম জন, দেখো তোমাদেরকে আগে এদের সবার সাথে পরিচয় করায় দিই, সবাইকে হয়তো চিনো না, নামটা শুনছো। প্রথম জন হচ্ছেন জন ডাল্টন, ঠিক আছে? জন ডাল্টন, জন ডাল্টন প্রথম জন, ঠিক আছে? পরের জনের নাম তোমাদের বইতে সরাসরি নাই, কিন্তু তাও আমি একটু আজকে আলোচনা করে দিচ্ছি, যদি সম্ভব হয় মনে রাখতে পারো, ঠিক আছে? পরের জনের নাম হচ্ছে স্যার জে জে থমসন, থমসন। হ্যাঁ, পরের জনের নাম হচ্ছে জে জে থমসন, ঠিক আছে? থার্ড জনকে তোমরা চিনো, বা ওই যে উপরে মডেলটা দেখে অনেকে বুঝতে পারবা, ওনার নাম হচ্ছে রাদার ফোর্ড, রাদার ফোর্ড। আর লাস্ট জনের নাম হচ্ছে বোর, নিলস বোর, ঠিক আছে? আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর। ওকে, আচ্ছা, একজন বলতে পারছো থমসন ইলেকট্রনের আবিষ্কারক, চ্যাডউইকের নাম কেউ কেউ বলছো। এখানে আসলে আমরা পরমাণুর গঠন নিয়ে বলাতে যাদের ভূমিকা ছিল সিরিয়ালি, সেটা নিয়ে আসলে কথা বলতেছি। হ্যাঁ, আসলে এবার গল্পটা দেখো, যে প্রথমে যেটা হয়েছিল, যে আমাদের যে জন ডাল্টন, উনি বলছিল যে পরমাণু যেটা, হ্যাঁ, ইংলিশে যেটাকে বলা হচ্ছে অ্যাটম, তোমরা হয়তো পড়ছো যে অ্যাটম যেটা হচ্ছে অর্থটা গ্রিক শব্দ থেকে আসছে, যেটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে? এভাবে হয়তো পড়ছো, তাই না? আচ্ছা, এখন ওই যে পরমাণু বা অ্যাটম, উনি ধরে নিছিলেন এটাই হচ্ছে অবিভাজ্য, এটাই হচ্ছে অবিভাজ্য, ঠিক আছে? এভাবে বলছিলেন উনি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, পরমাণুগুলো তো আসলে সবচেয়ে তোমার ক্ষুদ্রতর ভাগ না, পরমাণুকেও আরো ভাগে ভাগ করা যায়। পরমাণু আসলে অবিভাজ্য যে কথাটা একটু ভুল, পরমাণুকে ভাগ করা যায় হচ্ছে 3টা ভাগে, সেটা হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে ইলেকট্রন, আর হচ্ছে নিউট্রন। এই 3টা ভাগে পরমাণুকে ভাগ করা যায়। তো এই যে এই চিন্তাগুলা, এগুলো কিন্তু ধাপে ধাপে আছে। হ্যাঁ, এগুলো কিন্তু ধাপে ধাপে আসছে, শুরুতেই কিন্তু আসলে কেউ কোনো কিছু আবিষ্কার করতে পারেন নাই। একটা থিওরি দেওয়া হয়েছে, একজন একটা বলছেন, তারপর সেটারই আরেকজন কি করছেন, আরেকটু উন্নতি করছেন বা আরেকটু ডেভেলপ করার ট্রাই করছেন। এভাবেই কিন্তু তোমার প্রসেসটা আগাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু দেখো, এই যে ডাল্টন যখন এই কথাটা বললেন, এরপরে যে জে জে থমসন, যার ব্যাপারটা আসলে তোমাদের বইতে সেভাবে নাই, বাট ওই যে গল্পের মতো একটু শুনে রাখো বা জেনে রাখো, উনি বলছেন যে না, পরমাণুকে তারও ভাঙা যায়, এবং পরমাণুতে কিছু এরকম এই যে ঋণাত্মক চার্জের কিছু জিনিসপত্র থাকে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইলেকট্রন, ঋণাত্মক ইলেকট্রন এগুলা থাকে। এবং এই যে ঋণাত্মক ইলেকট্রন যেটা, এটাকে অনেকটা তোমার ওই যে কেকের মধ্যে, হ্যাঁ, কেকের মধ্যে ধরো যেরকম কিশমিশ দেওয়া হয়, ঠিক আছে, অনেকটা সেরকম ভাবেই এটাকে উনি চিন্তা করছে। বা আর একটু সহজ উদাহরণ দিই, মনে করো তরমুজ, হ্যাঁ, তরমুজকে কাটা হইলে, তরমুজকে যদি তুমি কাটো, তরমুজের ভিতর যেমন অনেকগুলা বিচি থাকে তরমুজের, ঠিক ওই রকমই একটা পরমাণুকে তুমি চিন্তা করো তরমুজ, আর ইলেকট্রন গুলো হচ্ছে তরমুজের ভিতরে যে বিচিগুলো পাওয়া যায় সেগুলা, অনেকটা এরকম, ঠিক আছে? তো এখানেও যদি বলি আমি, যে এই যে পরমাণু, এটা হচ্ছে তোমার এই যে পুরা এই পুডিংটা বা কেকটা সেটার মতো, আর এই যে ভিতরে হচ্ছে ইলেকট্রন গুলা কিশমিশের মতো একদম ছড়ানো ছিটানো থাকে। তো এই যে এখানকার যে আইডিয়া, সেটাকে আরেকটু তোমার কারেক্টলি বলছেন রাদারফোর্ড। উনি কারেক্টলি কি বলছেন,
উনি বলছেন যে যে ইলেকট্রন গুলা যে থাকে এগুলো একদম ছড়ানো ছিটানো থাকে না, এগুলো হচ্ছে এই যে কেন্দ্রে যেই নিউক্লিয়াস থাকে বা কেন্দ্রে যেই প্লাসটা থাকে, এই প্লাসকে কেন্দ্র করে মাইনাস গুলা ঘোরাফেরা করে। অর্থাৎ সেন্টারের যে নিউক্লিয়াস বা প্লাস চার্জ প্রোটন, এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘোরাফেরা করে। রাদারফোর্ড এটা বললেন। আর নিলস বোর, উনি ছিলেন ওনার ছাত্র, হ্যাঁ স্টুডেন্ট ছিলেন। নিলস বোর যেটা বললেন, উনি বললেন যে হ্যাঁ ইলেকট্রন ঘোরাফেরা করে, কিন্তু এই যে এরকম না, ইলেকট্রন এইভাবে ঘোরাফেরা করে না, র্যান্ডমলি ঘোরাফেরা করে না। ইলেকট্রন হচ্ছে এই যে এরকম নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে, এই যে এরকম নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে। তাহলে এই গল্পটা কিভাবে আসলো? জন ডাল্টন প্রথমে পরমাণুর ধারণা দিলেন, যেটাকে অবিভাজ্য বললেন। পরবর্তীতে থমসন বললেন যে না, পরমাণুর ভিতরেও তো আরো জিনিসপত্র থাকে, যেমন নেগেটিভ ইলেকট্রন থাকে। রাদারফোর্ড আরো ক্লিয়ার করে বললেন যে হ্যাঁ, কেন্দ্রে থাকে হচ্ছে প্লাস চার্জ, আর কেন্দ্রের বাইরে মাইনাস চার্জ গুলো থাকে হচ্ছে বাইরে, যেগুলা ঘোরাফেরা করে। এন্ড দেন ফাইনালি নিলস বোর বলছেন যে হ্যাঁ ঘোরাফেরা তো করে, কিন্তু এরকম নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে। এই যে দেখো, এবার যদি আমরা একটু বড় করে এদের দুইজনের পরমাণু মডেলটার পার্থক্য দেখি। একজন কি বলছেন, ওই যে সবার ক্ষেত্রেই ঠিক আছে, মাঝখানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ওইটা ঠিক আছে। আর বাইরে কি থাকে? বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। কিন্তু এই যে রাদারফোর্ডের ঘোরাফেরাটা, এই যে দেখো এরকম র্যান্ডম কিছু কক্ষপথ, আর এই যে বোর বলছেন এরকম বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে। তো দেখো, এই জিনিসগুলো আমরা যখন একটু ছবি দিয়ে বুঝতেছি, তখন আমাদের বোঝাটা একটু বুঝতে সুবিধা হচ্ছে না? হ্যাঁ, নর্মালি আমরা যেভাবে বসে বুঝতে পারি একটা জিনিস লিখার পরে, সেই সেম জিনিসটাই আমরা যখন ছবি দেখি, সেগুলো একটু বুঝতে সুবিধা হয় না? দেখো এই কথাবার্তাগুলো কিন্তু সব তোমাদের বইয়ের কথাবার্তা, কোনো কিছু কিন্তু এর বাইরের না। হ্যাঁ, শুধুমাত্র এই যে থমসনের কথাটা বললাম যে ওনার নামটা একটু এক্সট্রা, বাট ওই যে বইয়ে যেটা পড়ছো সেটা যখন এখন একটু এরকম ছবি দেখে তুমি বুঝবা, তখন তোমার সুবিধা হবে। তো এই তো আমাদের ক্লাসে তো এই জিনিসগুলো আমরা এরকম ছবি দেখাই, অনেক ডায়াগ্রাম দেখাই, কিছু কিছু ক্ষেত্রে ভিডিও দেখাই। তো তখন কিন্তু আমাদের এই জিনিসপত্রগুলো বুঝতে সুবিধা হবে আরো। ওকে, অর্থাৎ যার আগের কনসেপ্ট যতটুকুই থাকুক না কেন, আশা করি সেই কনসেপ্টটাই বা বেসিকের কথা যেটা ক্লাসের শুরুতে বলছিলাম, সেটা তোমার আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তো এবার আসো যদি আমরা সামনের দিকে যাই, এখন হচ্ছে আমরা এই যে বোরের যে পরমাণু মডেল, সেটা অনুযায়ী আমাদের কমন কিছু যে পরমাণু শুরুর দিকের, তাদের যেই মডেলটা সেটা দেখতে পাচ্ছি। যেমন এটা দেখো, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন থাকে একটাই। হিলিয়ামের ইলেকট্রন কয়টা থাকে? দুইটা। এবার আসো, আমরা মনে হয় জানি এটা, তাই না? যখন আমি লিথিয়ামের জন্য যাব, হ্যাঁ, প্রথম কক্ষপথে, এই যে প্রথম যে কক্ষপথ না, এটাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা। তার মানে লিথিয়ামের তো টোটাল ইলেকট্রন তিনটা। এই জন্য প্রথমে থাকবে হচ্ছে দুইটা, আর ওই যে বাইরে থাকবে হচ্ছে একটা। দুই এর একে তিন। তারপরে দেখো বেরিলিয়াম, বেরিলিয়ামে মোট ইলেকট্রন থাকে চারটা। তার মানে এই যে প্রথমটাতে কয়টা আছে? একটা দুইটা, আর এই যে এর বাইরে ঘোরাফেরা করতেছে আরো দুইটা। তাহলে কত হইলো? তাহলে হলো দুয়ে দুয়ে চার। এন্ড ফাইনালি দেখো বোরনেরটা যদি বলি, বোরনেরটা হচ্ছে পাঁচ। অর্থাৎ এটা কত হবে? দুই আর তিন, দুই তিনে পাঁচ। আচ্ছা এখন শোনো, এই যে কেন এই কথাগুলা বলতেছি, যে তোমার যদি, তুমি এখন পড়ো হচ্ছে ক্লাস এইটে, হ্যাঁ, তুমি এখন পড়ো হচ্ছে ক্লাস এইটে। এই যে ইলেকট্রন বিন্যাসের যে জিনিসটা, হ্যাঁ, এটা তোমার নাইন টেনে কাজে লাগবে, এবং নাইন টেন বলতে তোমার এসএসসি পার হতে কাজে লাগবে। দেন হচ্ছে এরপরে তোমার ইলেভেন টুয়েলভ, অর্থাৎ কলেজকে আমি ইলেভেন টুয়েলভ বলতেছি, এইচএসসি তে কাজে লাগবে। দেন হচ্ছে ভবিষ্যতে তুমি যখন কোন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য চেষ্টা করবা, তখন কাজে লাগবে। তার মানে দেখো কেমিস্ট্রিতে এই যে এই টপিক গুলা, হ্যাঁ, তুমি যখন এখন সায়েন্স পড়তেছো, সায়েন্স তো তোমার তিনটা ভাগে ভাগ হয়ে যাবে নাইন টেনে গেলে। হ্যাঁ, কি কি থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে। তো এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এই টপিক গুলা, ইভেন একটু আগে যে ম্যাথ দেখলাম, ম্যাথের কথা বললাম, যে এগুলা না কোনো সময় তোমার জাস্ট একটা হয়ে শেষ হয়ে যায় না। এখনকার পড়াটা এখনকার শেষ পড়াতে শেষ হয়ে যায় না। এই পড়াগুলো হচ্ছে আমাদের কন্টিনিউ হতে থাকে, বা আরো অনেক কিছু শিখার থাকে। এটার পড়া নাইন টেনে, তারপর দেন সেই পড়াটাই আবার কলেজে যে আরেকটু শিখি, আমরা হচ্ছে অ্যাডমিশনে যে আরো শিখি। ঠিক আছে? আচ্ছা, এবার যদি সামনের দিকে যাই, এখন দেখো ঠিক একই ভাবে আমরা কি কি দেখলাম, বোরন পর্যন্ত দেখলাম। তুমি একটু আমার সাথে সাথে যারা খাতা কলম নিয়ে বসছো ট্রাই করতে পারো। আমি যদি ঠিক একই ভাবে কার্বনেরটা লেখা ট্রাই করি, এই যে কার্বন, কার্বন হচ্ছে কত? ছয়। তাহলে এটা হবে কি টু ফোর। হ্যাঁ, তারপর হচ্ছে নাইট্রোজেন,
নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে কি হবে 2 5 এরকম একটা একটা করে বাড়বে। হ্যাঁ, তারপর আমাদের এখানে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 8, তাহলে 2 8 এরকম হবে, তাই না? সরি 2 6, অর্থাৎ টোটাল 8টা এরকম হবে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস গুলা প্র্যাকটিস করব, ঠিক আছে? এরকম এই যে তোমাদের বইতে যে একটা চার্ট দেওয়া আছে না, ওই চার্টটা পুরোটা ফিল আপ করে ফেলবা। ফ্লোরিনের জন্য হচ্ছে 2,7, হ্যাঁ, এটা পুরোটা ফিল আপ করে ফেলবা। তারপর নিয়নের জন্য হচ্ছে 10, তার মানে 2,8। এরপরে দেখো সোডিয়ামের জন্য কি হয়, সোডিয়াম 11, ওর জন্য কি হয় 2 8, এরপরে কিন্তু 2 9 হয় না, এরপর 2 8 এর পর পরের ইলেকট্রনটা যায় হচ্ছে আবার তৃতীয়টাতে বা থার্ড নাম্বারটাতে। ঠিক একইভাবে এই যে ম্যাগনেসিয়াম 12টা, ওটা কিভাবে করবা 2 8 2, এইভাবে এই যে সবগুলা কিন্তু প্র্যাকটিস করবা ক্যালসিয়াম পর্যন্ত, ঠিক আছে? ক্যালসিয়াম পর্যন্ত প্রথম 20টা পর্যন্ত সবগুলা প্র্যাকটিস করবা। আমি ক্যালসিয়ামটা লিখে দিচ্ছি যে 2 8 8 2 এরকম হয়, ঠিক আছে? সো এই যে এই প্র্যাকটিস গুলা এগুলো কিন্তু আমরা করব। আচ্ছা, একজন আমার কাছে পটাশিয়ামেরটা জানতে চাইছো, পটাশিয়ামেরটা বলে দিই যেহেতু 19 নাম্বারই, খুব সহজ। দেখো এটা যদি 2 8 8 2 হয়, এটা কত হবে 2 8 8 1 এরকম। ওকে, তারপরে এর আগেরটা আর্গন, আর্গনের হচ্ছে 18, 18 নাম্বারটা কত হবে 2 8 8, অর্থাৎ এই যে একটা ইলেকট্রন এটা থাকবে না। তা আমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলো এভাবে প্র্যাকটিস করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের নামগুলো মনে রাখবো, ঠিক আছে? পাশাপাশি আমরা ইলেকট্রন বিন্যাসটা মনে রাখবো। এটা অনেক আর কি, তোমার অনেক দ্রুত যে বলতে পারতে হবে এরকম না, বাট মোটামুটি যতটুকু সম্ভব তুমি মনে রাখবা। হ্যাঁ, মুখস্থ বলতে পারতে হবে সেটা না, বাট হ্যাঁ মাথায় যাতে আসে, কারণ এটা আলটিমেটলি ইন্টার পর্যন্ত তোমার লাগবেই, ঠিক আছে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20টার নাম এবং ইলেকট্রন বিন্যাস সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এটা এখন তো কাজে দিবেই এবং ভবিষ্যতে তোমাদের ইন্টারও কাজে দিবে। অ্যালুমিনিয়ামেরটা কি হবে, এই যে বাকিটা নিজেরা ট্রাই করো। অ্যালুমিনিয়ামেরটা হচ্ছে এইভাবে করবা 13, তাহলে এটা কত হবে 2 8 3, পরেরটা হচ্ছে এই যে এরকম সিরিয়ালি, এটা দেখো পরেরটা বুঝে যাচ্ছে 2 8 4 হবে, 2 8 5 হবে, 2 8 6, 2 8 7, 2 8 8, দেখো সব হয়ে গেছে। যাও, আমাদের 20টাই দেখানো হয়ে গেছে, ঠিক আছে? প্রথম 20টাই আমাদের দেখানো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এক্স্যাক্টলি এটা একটা প্যাটার্ন। সিএ হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে? একবার একটু প্যাটার্নটা তোমার বোঝা হয়ে গেলে বাকি জিনিসগুলো তোমার জন্য ধরা অনেক সহজ হবে। আচ্ছা, এখন হচ্ছে আসো এই প্রোগ্রামের বাকি যে ডিটেলস গুলো জেনে নিই। সেগুলো হচ্ছে এখানে তোমাদের বারবার জিজ্ঞেস করতেছিল যেটা সাবজেক্টের ব্যাপারটা, এখানে কিন্তু আমাদের সবগুলো সাবজেক্টে পড়ানো হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র তোমরা যে অনেকে আমাদের গণিত বিজ্ঞান কোর্সে ছিলা এখানে কিন্তু, বা অনেকে বাংলা ইংলিশ কোর্সে ছিলা, শুধুমাত্র সেগুলো না কিন্তু, ক্লাস 8 এর ফুল প্রিপারেশন, ফুল রিভিশন ক্লাস উইথ ফাইনাল এক্সাম, গণিত, বিজ্ঞান, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ধর্ম, নৈতিক শিক্ষা, আইসিটি, অর্থাৎ টোটাল 7টা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমাদের রিভিশন করানো হবে। আর দেখো জুম অ্যাপের মাধ্যমে একদিন পর পর লাইভ ক্লাস হবে, অর্থাৎ একদিন ক্লাস একদিন পরীক্ষা এরকম। আর দেখো এই যে রিভিশন পর্বে মোট ক্লাস সংখ্যা টোটাল থাকবে 32টা, আর ডেইলি লাইভ এন্ড প্র্যাকটিস এক্সাম টোটাল থাকবে 88টা। তাহলে দেখো 32টা ক্লাস আর 88টা পরীক্ষা দেওয়ার পর অনেক বেসিক বা অনেক দুর্বলতা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে বাধ্য। হ্যাঁ, আর এই যে ফাইনাল এক্সাম থাকবে টোটাল 19 সেট। এই যে দেখো এখানে লিখাই আছে, তোমরা যেটা জানতে চাচ্ছিলে ক্লাস পরীক্ষার সিস্টেমটা, আগের দিনের ক্লাসের উপর ডেইলি সিকিউ আর এমসিকিউ লাইভ এক্সাম অনুষ্ঠিত হবে। তার মানে তুমি প্রত্যেক দিনই কিন্তু লাইভ সৃজনশীল প্রশ্ন আর এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই যে ক্লাসের যে টাইমটা সেটা দেওয়া আছে, বাংলা ভার্সনের মোটামুটি এই যে এখন যে টাইমে ক্লাস হচ্ছে সেইটাই বলা যায় 7টা 15-তে। হ্যাঁ, আর ইংলিশ ভার্সনের ক্লাস হচ্ছে সকাল 10টায়। ক্লাস শুরু হয়ে যাচ্ছে 7 তারিখ, অর্থাৎ আজকে তো হচ্ছে আমাদের 5 তারিখ, পরশুদিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর এখানে কোর্স ফি এককালীন, অর্থাৎ ফুল কোর্সের ফি একবারই পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 6,000 টাকা। আর এই যে এবার যদি তোমাদের বিস্তারিত রুটিনটা দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে তোমরা রুটিনটা দেখতে পারবা, আমাদের ওয়েবসাইটে চলে যাবা www.udbhas.com, বা জাস্ট গুগলে বা ব্রাউজারে উদ্ভাস লিখে সার্চ দিলেই হবে, বা udbhas.com লিখে সার্চ দিলেই হবে, ঠিক আছে? তো এরপর দেখো এই যে প্রোগ্রাম সমূহ রুটিন, এখানে অনেক কিছু আছে, অনলাইন ভর্তি, পেমেন্ট, অনেক কিছু আছে। প্রোগ্রাম সমূহ রুটিনে যদি তুমি ক্লিক করো, এরপরে যে তোমার যে কোর্সটা সেই কোর্সটা তোমার খুঁজে নিতে হবে। দেখো এখানে
বেশ কিছু ক্লাসের বেশ কিছু কোর্স আছে, তার মধ্যে তোমার যে কোর্সটা সেটা খুঁজে নিতে হবে। ওকে, এরপর তোমার যে কোর্সটা সেটায় তুমি যাওয়ার পরে হচ্ছে ডিটেইলসে তোমার ক্লাস পরীক্ষার বিস্তারিত যে রুটিন সেটা তুমি দেখতে পারবা। তা আসো তোমাকে আমি এই যে তোমাদের যে রুটিনটা সেটা একটু শেয়ার করে দেখাই। এই যে দেখো, এখানে সবকিছু ডিটেলস বলা আছে, এন্ড এই যে টাইমের ব্যাপারটাও বলা আছে। দেখো, 7 তারিখে শনিবারে তোমার হচ্ছে ম্যাথ ক্লাস হবে চ্যাপ্টার 4 এর উপর, ঠিক আছে? এবং পরবর্তী দিন সায়েন্স ক্লাস হবে। পরবর্তী দিন বলতে একদিন গ্যাপ দিয়ে পরবর্তী ক্লাস, 7-এর পরে 9, 11, 13, এইভাবে একদিন গ্যাপ দিয়ে বিজ্ঞান ক্লাস। এবং দেখো, সেদিন হচ্ছে তোমার এই যে ডেইলি লাইভ এক্সাম, অর্থাৎ ওই যে আগের দিনের গণিতের উপর যতটুকু পড়ানো হয়েছে সেটা থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 50 মিনিট টাইম বোর্ড স্ট্যান্ডার্ড, এবং 20টা এমসিকিউ 20 মিনিটের মধ্যে দিতে হবে, সেটাও কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড। এন্ড পরবর্তীতে হচ্ছে তোমার এই যে দেখো বাংলা গদ্য, তারপর হচ্ছে তোমার ইংলিশ সিনপার ডায়ালগ এগুলা, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, আলাদা আলাদা ক্লাস কিন্তু থাকবে। আলাদা আলাদা ক্লাস, আলাদা আলাদা পরীক্ষার ব্যবস্থা থাকবে। ওকে, দুইটার জন্য আলাদা আলাদা। এই তো, এভাবে তোমার ফুল যে রুটিনটা সেটা কিন্তু এখানে দেওয়াই আছে আমাদের ওয়েবসাইটে। আর এই যে ফাইনাল এক্সাম, মানে দেখো প্রত্যেকটা তো আলাদা আলাদা টপিক ভিত্তিক এক্সাম হচ্ছেই। ওই টপিক ভিত্তিক এক্সাম যদি তোমার কোনো কারণে খারাপও হয়, পরবর্তীতে কিন্তু ফাইনাল এক্সামটা ফুল সিলেবাসের উপর আরেকবার হচ্ছে। হ্যাঁ, সো ফাইনাল এক্সাম দিলেও কিন্তু তোমার যে প্র্যাকটিসটা সেটা কিন্তু আর একটু ভালো মতো নেওয়াটা সম্ভব। এই যে দেখো, সম্পূর্ণ সিলেবাসের উপর কিন্তু আবার এক্সাম হচ্ছে। তো তোমরা কিন্তু রুটিনটা সহজেই পেয়ে যাবা। এরপরে হচ্ছে যারা আমাদের সাথে চ্যাট বক্স, এখানে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত আছো, তাদেরকে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, চ্যাট বক্সে হচ্ছে আমি তোমাদেরকে ক্লাস রুটিনের লিঙ্কটা দিয়ে দিলাম। আর পাশাপাশি যারা ফেসবুকে যুক্ত আছো, তারা হচ্ছে কিন্তু কমেন্টে ক্লাসের যে লিঙ্কটা সেটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই সবগুলো ব্যাপারে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যে যে প্রশ্নগুলো এতক্ষণ করছিলে সেটা ধারণা নিয়ে ফেলতে পারছো। এবার আসো আমরা তোমাদের আরো কিছু প্রশ্ন যেগুলো ছিল সেগুলোর উত্তর দেই। যেমন হচ্ছে এই যে কিভাবে ক্লাস হবে বা কিভাবে পরীক্ষা হবে। দেখো, তোমাদেরকে একটা সুন্দর সিস্টেম বুঝাই যারা হচ্ছে আমাদের সাথে নতুন আছো তাদের জন্য, যে আমাদের এখানে আলাদা করে কোনো তোমার ওই যে জুম লিংক প্রত্যেকদিন যে মেসেজ পাঠানো হয়, তোমাদের অনেকের স্কুলে এই সিস্টেমটা থাকে যে প্রত্যেকদিন আলাদা আলাদা জুম লিংক দেওয়া হয় এরকম কিছু, সেটা কিন্তু না। আজকে যেহেতু ওরিয়েন্টেশন বা ফ্রি ক্লাস একটা ছিল, তাই আজকে তোমরা জুম লিংকটা পেয়েছো। এরপরে তুমি যখন ভর্তি হয়ে যাবা, তখন কিন্তু তোমার এরকম আলাদা আলাদা জুম লিংকের মাধ্যমে কিন্তু তোমার ক্লাসগুলো অ্যাক্সেস করতে হবে না। আমাদের খুব সুন্দর একটা সিম্পল প্ল্যাটফর্ম আছে, যে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে তোমার এই যে online.udbhas ড্যাশ বা udbhas-.com। তুমি যদি এই ওয়েবসাইটটায় যাও, এই যে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে এখন, এই ওয়েবসাইটটায় যদি তুমি যাও, তাহলে এই ওয়েবসাইটে গেলে তুমি হচ্ছে একই ওয়েবসাইটে তোমার ক্লাস পরীক্ষা সবকিছু এখানেই থাকবে। অর্থাৎ তোমার বারবার ওই যে লিংকের জন্য ঘোরাফেরা করতে হবে না। সিঙ্গেল লগ ইন, ওয়েল অর্গানাইজড একটা প্ল্যাটফর্ম। তার সাথে আমি একটু যদি এই সাইটটায় চলে যাই, এই যে দেখো, এখন হচ্ছে আমি এই সাইটটায় আসবো। এই যে আমি হচ্ছে এই সাইটটায় আসছি, ঠিক আছে? online.udbhas-udbhas.com, এখানে আমার সাইটটায় লগ ইন করা আছে। তো তোমরা যখন হচ্ছে প্রথমবার ঢুকবা, তখন তো তোমাদের লগ ইন করা থাকবে না, তখন তুমি এই যে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবা। দেখো, এরকম ইয়েলো কালারের, বা ওই যে তোমার যে ক্লাস রুটিন, এই যে দেখো, আমি যদি এখানে ব্যাকে যাই, এখান থেকেও তুমি লিঙ্কটা পেয়ে যাবা, যে ভর্তি হতে ক্লিক করো, ভর্তি হতে ক্লিক করো, এখানে তুমি পেয়ে যাবা। হ্যাঁ, সো দেখো, এই যে এই ওয়েবসাইটটা, এখানে এসে তোমাকে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা দিতে হবে। আমি একটু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে তুমি যে পাসওয়ার্ডটা ঠিক করে রেখেছো সেই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে। তাহলে আসো পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার দেখো তোমার এখানে এই যে লেকচার আর এক্সাম, দুইটা পার্ট আছে। তার মানে এই যে দেখো লেকচারের এখানে, এই যে দেখো এখন ধরো একটা ক্লাস চলতেছে, এটা আরেকটা প্রোগ্রামের, তোমাদেরকে জাস্ট আমি একটা ডেমো বা উদাহরণ হিসেবে দেখাচ্ছি। এইখানে যদি আমি জয়েন ক্লাস দেই, আর তোমার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ বা ট্যাব যেটাই হোক না কেন, সেটা যদি আগে থেকে জুম অ্যাপটা থাকে, তাহলে এই জয়েন ক্লাসে দেওয়ার সাথে সাথে এই যে এই লিঙ্কটা সেটা তোমাকে ওপেন করবে হচ্ছে ওই জুম অ্যাপে। আমি আবারও বলতেছি, এটা আলাদা কোনো মেসেজের মাধ্যমে লিংক দেওয়া হয় না বা প্রয়োজনও নাই। বারবার তোমার লিংকের জন্য ঘোরাফেরা করতে হবে না বা একটা ইয়েতে থাকতে হবে না। তোমার প্রত্যেকদিন ক্লাসের আগেই, হ্যাঁ, সাধারণত 24 ঘন্টা আগেই তোমার এই যে এখানে তুমি ক্লাস রুটিনে দেখতে পারবা যে ক্লাসটা দেখা যাচ্ছে।
ক্লাসের নামটা থাকবে, টপিকের নামটা থাকবে, কয়টা থেকে কয়টা সেই টাইমটা থাকবে, ঠিক আছে। এন্ড তখন তুমি জয়েন ক্লাসে ক্লিক করলে এটার জয়েন ক্লাসের ভিতরে আসলে একটা লিংক আছে। হ্যাঁ, সহজ ভাষায় যদি বলি, এই জয়েন ক্লাসের ভিতরেই লিংকটা আছে। এন্ড এটা ক্লিক করলে সরাসরি সেটা তোমাকে ওই যে জুম অ্যাপের নিয়ে যাবে। সেটা তোমার কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, ট্যাবলেট হোক, যেই ডিভাইসে হোক না কেন, সেখানে তুমি তখন ক্লাসটা করতে পারবা। আর তুমি যদি কোনো ক্লাস মিস করে থাকো, তখন হচ্ছে এই যে পাস্ট লেকচার, দেখো এখানে দুইটা অংশ, লেকচার আর এক্সাম। লেকচারের এখানেও আবার একটা অংশ আছে আপকামিং লেকচার। হ্যাঁ, তো আপকামিং লেকচারে এখানে যদি তুমি ক্লিক করো, দেখো পাস্ট লেকচার। পাস্ট লেকচারে দিলে তুমি এই যে বিগত যতগুলো ক্লাস তোমার হয়ে যাবে, সবগুলো ক্লাসের রিপ্লে ভিডিও দেখে নিতে পারবা। হ্যাঁ, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এই রিপ্লে ভিডিওতে ক্লিক করলে তুমি নিজের সুবিধা মতো এই যে দেখো পুরো ক্লাসটা তুমি এই যে একদম যতটুকু যেভাবে হয়েছে রিপ্লে দেখতে পারবা। এবং পাশাপাশি শুধু ক্লাস রিপ্লে না, এই যে ধরো আজকে আমি যেরকম স্ক্রিনের উপর লিখে লিখে পড়ালাম, অ্যানোটেট করে পড়ালাম, এইটার পিডিএফ ভার্সনটা, পুরো ক্লাসের যে পিডিএফ ভার্সনটা, সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। আর পিডিএফটা কিন্তু তুমি চাইলে তোমার কাছে ডাউনলোডও করে রাখতে পারো। এখানে যে গ্রিন কালার বাটনটা দেখা যাচ্ছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা তোমার ডিভাইসে, মোবাইলে হোক বা ল্যাপটপ ট্যাব যাই হোক, সেটাতে ডাউনলোড হয়ে যাবে। তো এটা তো আমরা দেখলাম ক্লাসের সিস্টেমটা, যে কিভাবে ক্লাসে আমরা জয়েন করব জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে কিন্তু আবার পরীক্ষার সিস্টেমটা, অর্থাৎ পরীক্ষার জন্য যে তোমার আলাদা আলাদা লিঙ্ক খোঁজাখুঁজি করতে হবে এরকম কিছু না। পরীক্ষার সময় তুমি যেটা করবা, এই যে এক্সামে ক্লিক করবা, ঠিক আছে। এক্সামে ক্লিক করলে এই যে দুইটা অংশ, একটা হচ্ছে আপকামিং, অর্থাৎ সামনে কোন কোন এক্সাম আসছে সেটা, আর আরেকটা হচ্ছে আমার এখানে পাস্ট এক্সাম। ওকে, সো দেখো ধরো আমি যদি এখন আপকামিং একটা এক্সাম দেওয়ার ট্রাই করি, এই যে মনে করো আমাদের এই এক্সামটা দিচ্ছি, ঠিক আছে। এই এক্সামে ক্লিক করবো, এই যে দেখো আপকামিং এক্সামে, এক্সামে থাকা অবস্থায় আপকামিং এক্সাম, আমি এখানে এই যে এক্সাম আপকামিং টেক এক্সামে ক্লিক করব। দেখো দুইটা অংশ, প্রথমে একটু প্রথম প্রথম যারা যারা একদম নতুন, তারা হচ্ছে এই ডিরেকশন গুলো একটু পড়ে নেব। এক দুইটা পরীক্ষা দিতে পারলে এরপর হচ্ছে বাকিটা তোমার জন্য আর সমস্যা করবে না। এবার দেখো ইনস্ট্রাকশন গুলো পড়ে নেওয়ার পর তুমি তোমার ভার্সন সিলেক্ট করবা। দুই ভার্সনের জন্য কিন্তু আলাদা আলাদা, যেরকম ক্লাস টাইম আলাদা আলাদা, যেরকম স্লাইড সবকিছু আলাদা আলাদা, ইভেন কোয়েশ্চেনও কিন্তু আলাদা আলাদা। বাংলা ভার্সনের জন্য আলাদা কোয়েশ্চেন, ইংলিশের জন্য আলাদা কোয়েশ্চেন। সো এরপর ধরো আমরা বাংলা ভার্সন সিলেক্ট করে নিলাম। এবার দেখো আলাদা এক্সাম, শুরুতে আমি মনে করো এমসিকিউ এক্সামটা দিলাম, স্টার্ট এমসিকিউ এক্সাম। এবং এখানে আমি কোয়েশ্চেন দেখতে পারতেছি। দেখো সময়টা একটা স্টপ ওয়াচের মতো একটা টাইমার শুরু হয়ে গেছে, কিন্তু টাইমার, হ্যাঁ 10 মিনিট সময়। এবং সময় দেওয়া 8টা 42-এ শুরু করছি, তাহলে 52-তে শেষ হবে। ওকে, এবং ধরো আমরা এখন র্যান্ডম কিছু উত্তর দিয়ে যাই, ঠিক আছে। এরকম তোমার ডিভাইস থেকে আমি র্যান্ডম একটু উত্তর দিয়ে যাচ্ছি। তোমরা তো অবশ্যই র্যান্ডম দিবা না, তোমরা বুঝে শুনে হচ্ছে উত্তরগুলা দিবা। তারপর আনসার গুলা দেওয়ার পরে এরপরে তুমি ফাইনালি সাবমিট বাটনে ক্লিক করবা। তুমি শিওর নাকি সেটা জানতে চাচ্ছে। অনেক সময় ভুলে সাবমিট বাটনে ক্লিক করে যেতে পারে, সেক্ষেত্রে নো দিবা। আর যদি ফাইনাল হয়, কনফার্ম হয়, তখন ইয়েস দিবা, ব্যাস। এরপর দেখো আমি এখানে দেখা যাচ্ছে মানে র্যান্ডমলি দিয়েও 10টার মধ্যে 2টা কারেক্ট হয়েছে, 8টা ভুল হয়েছে। হ্যাঁ, তোমরা অবশ্যই জেনে শুনে বুঝে পড়েই দিবা। আচ্ছা, এবং দেখো সবচেয়ে ভালো ব্যাপার যেটা, যেসব উত্তর মুখস্থ সেগুলোর তার ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। কিন্তু যেগুলো ধর একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, যেমন 30 ডিগ্রি এর পুরো কোণের অর্ধেক কত, সেই ব্যাখ্যাটাও কিন্তু এখানে দেওয়া আছে। যে দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেটার অর্ধেক, সেটা হবে 30 ডিগ্রি। সো এই প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু তুমি ব্যাখ্যা সহ পেয়ে যাচ্ছ। তার মানে খুব ভালোভাবে প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আগের দিন ক্লাস করে নিজে পড়ে পরীক্ষা দেওয়া হচ্ছে। আর যদি কোনো ভুল থাকে, ওই ভুলটাও কিন্তু এই পরীক্ষার মাধ্যমে তোমার কারেকশন তো হচ্ছেই, প্লাস নিজেকে যাচাই করার পাশাপাশি সঠিক উত্তর কি হবে, শুধু কি হবে না কেন হবে, সেটাও জানা হয়ে যাচ্ছে। এবার আসো আমরা যদি আবার ব্যাকে যাই, তাহলে দেখো এই এক্সামটার একটু আগে আমরা শুধুমাত্র দিয়েছিলাম হচ্ছে এমসিকিউ পার্টটা, রিটেন পার্টটা দেই নাই। কিন্তু আমাদের তো প্রত্যেকদিন লাইভ ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে, আবার এমসিকিউ থাকবে। তাহলে সেটা কিভাবে করব? এই যে আমরা দেখো এখন আর এমসিকিউটা দেখাচ্ছে না। এমসিকিউটা কেন দেখাচ্ছে না? কারণ আমাদের এমসিকিউ কিন্তু দেওয়া শেষ, সেটা আর দেখাবে না এখন। এখন আমাদের দেখাবে রিটেন পার্টটা। তাহলে স্টার্ট রিটেন এক্সাম, আমি যদি এটা ক্লিক করি, দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেখা যাচ্ছে। এবং এখানে কি লেখা, ড্র্যাগ এন্ড ড্রপ ফাইলস হিয়ার। তার মানে তুমি তোমার কম্পিউটার থেকে ড্র্যাগ ড্রপ করতে পারবা। অথবা এখানে যদি ক্লিক করো, এই যে দেখো এখানে যদি ক্লিক করো, বা নিচে আপলোড আনসার ইমেজ আছে, এখানে যদি ক্লিক করো তুমি আনসারটা আপলোড করতে পারবা। তো আমি একটু বলি, তুমি যদি মোবাইল থেকে পরীক্ষা দাও,
বা একটা ট্যাব থেকে পরীক্ষা দাও, তখন তো তুমি তোমার যে মোবাইলটা, সেটার খাতাটা ধরে খাতায় লিখবা নিজের হাতে, এরপর হচ্ছে মোবাইল দিয়ে ছবি তুলে এরপর তুমি আনসারটা আপলোড করে দিতে পারবা ইজিলি। কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা ল্যাপটপ বা পিসি থেকে, কম্পিউটার থেকে আমরা পরীক্ষা দেই, আর ছবি তো তুলি মোবাইল দিয়ে। তো তখন একটা কাজ করা লাগবে যে মোবাইল দিয়ে ব্লুটুথ হোক বা ডাটা কেবল হোক, কোনোভাবে তোমার হচ্ছে যে ছবিটা কম্পিউটারে নিতে হবে, তারপর আপলোড করতে হবে। এই ক্ষেত্রে যার যে ডিভাইস সুবিধা সে সেটা ইউজ করবো। বাট ওই যে মোবাইল থেকে সুবিধা যেটা হয়, মোবাইল দিয়ে ছবি তুলে সরাসরি এটা দিয়ে আপলোড করা যায়। আর পিসি থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে পরীক্ষা দিতে গেলে ওই যে আগে হচ্ছে মোবাইলে ছবি তুলতে হয়, দেন সেটা কম্পিউটারে ট্রান্সফার করতে হয়, তারপর হচ্ছে তোমার এই আনসারটা আপলোড করতে হয়। তাহলে দেখো এখানে আসো, আমি কিছু আনসার আপলোড করি, আপলোড করে তোমাদেরকে দেখাই। যেমন ধরো আমার এখানে দুইটা ডেমো আনসার একটু আপলোড করি আমি। যেমন হচ্ছে এই যে দুইটা আনসার আমি এখানে আপলোড করে দিচ্ছি, দেখো। এবং আনসারটা যে আপলোড করলাম এখানে কিন্তু সুন্দর মতো আপলোড হয়ে গেল। এবং দেখো এগুলাকে এইখানে মুভ করতে পারবা। ধরো কোনোটা যদি ভুলে আপলোড করে, যে বড় করেও দেখতে পারবা কিন্তু, এই যে দেখো, খুব সুন্দর একটা ওয়েবসাইটে সব সিস্টেম বড় করে দেখতে পারবো যে কতটুকু কি দিলাম। তারপর চাইলে একটা আনসার ভুলে দিয়ে দিলে ডিলিটও করে দিতে পারো। ঠিক আছে, আপলোড হয়ে যাওয়ার পর এবার তুমি সাবমিট বাটনে ক্লিক করবা, আবারও কনফার্মেশন চাচ্ছে, দেন তুমি ইয়েসে ক্লিক করবা। দেখো এরপর সাবমিট হয়ে গেল। রাইট, রিটেন এক্সাম এভুলেশন ইজ পেন্ডিং, অর্থাৎ তুমি যে এক্সামটা দিলা সেটা, এমসিকিউটা তো রেজাল্ট সাথে সাথে পেয়ে গেলা কারণ এটা অটোমেটিক। বাট রিটেন এক্সাম তো কেউ একজন তোমার খাতাটা দেখবেন, দেখার পরে হচ্ছে তোমাকে রেজাল্টটা দিবেন। সো সেটার জন্য তোমার একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো এরপর তুমি তোমার এই যে এক্সামে, পাস্ট এক্সামে কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। পাস্ট এক্সামে, এই যে পাস্ট যে এক্সাম গুলো, সেখানে তুমি তোমার ধরো এই যে আমি যদি একটা এক্সাম দেখি, যদি ভিউ রেজাল্টটা যাই, এখানে তোমার এমসিকিউ আর রিটেন দুইটার খাতায় তখন চলে আসবে। ঠিক আছে, বাট সেটার জন্য তোমাকে একটু হ্যাঁ, অপেক্ষা করতে হবে, এবং এটা কিন্তু ব্যাখ্যা সহ আসবে। জি ভাইয়া। ওই লাস্ট এক্সামটা একটু দেখে, পাস্ট এক্সাম থেকে লাস্টটা একটু দেখালে খাতা দেখা আছে ওটা একটু মানে কোনটাতে আছে খাতা ভাইয়া? ওই মানে 1 উইক এটাতে? কোর্সটা। হ্যাঁ হ্যাঁ, এই লাস্টেরটাতে, আচ্ছা, লাস্ট একবারে নিচে। একবারে নিচেরটায়। এটা তো, আচ্ছা, এক্সাম, তারপর চলে গেলাম হচ্ছে আমরা পাস্ট এক্সামে। এগুলা তো ভাইয়া অ্যাবসেন্ট দেখাচ্ছে। পাস্ট এক্সামে একটা ভিউ রেজাল্ট আছে। ও সরি, মানে আহ আমি, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় আসে নাই। ঠিক আছে। মানে কিভাবে জি ফেরত হ্যাঁ। পাবো, ওই জায়গায় তো আচ্ছা, স্ক্রিন চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখো যখন আমরা হচ্ছে ওই যে এক্সামটা দেওয়া হয়ে যাবে, এরপর যখন আমরা যদি রেজাল্টটা দেখতে চাই, তখন ওই যে পাস্ট এক্সামে চলে যাব। আর ওই যে ভিউ রেজাল্টে গেলে তোমার ওই যে খাতাটা, যেটা তুমি যেটা উত্তরটা আপলোড করলে নিজের হাতে লিখে, ওই খাতাটাই হচ্ছে একজন এক্সামিনার, উনি কিন্তু সেটা খাতাটা দেখে দিবেন, এবং সেখানে কোনটা ভুল কোনটা কারেক্ট সবকিছু সেভাবে লেখা থাকবে। তো এই তো এটাই ছিল। যেমন দেখো এখানে কিন্তু আমার এই যে আপলোড করা খাতাটা দেখা যাচ্ছে পাস্ট এক্সামে, এবং এখানে ইভ্যালুয়েশন পেন্ডিং দেখাচ্ছে, কারণ আমরা তো মাত্র এক্সাম দিলাম, এখনো কেউ খাতাটা দেখেন নাই। এরপর যখন কেউ খাতাটা দেখবেন, তখন এখানেই সেটা এই যে দেখা অবস্থায় পাওয়া যাবে। তো এই তো, একটা ওয়েবসাইটের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি, আমাদের ক্লাস, পরীক্ষা, লাইভ ক্লাস, লাইভ পরীক্ষা, তারপর প্রিভিয়াস ক্লাস, প্রিভিয়াস পরীক্ষা, সবকিছু কিন্তু এখানেই থাকছে। সেই তো, এই সুবিধাটা আমরা পাচ্ছি। আর এই যে ফাইনালি যদি আসি, আমাদের এখানে তোমরা যারা অনলাইনে ভর্তি হতে পারবা, তারা তো হয়েই নিবা। আর কারো যদি অফলাইনও হেল্প লাগে, তাহলে হচ্ছে দেশের যে 64টা জেলা আছে তার মধ্যে এইসব জায়গায় আমাদের ব্রাঞ্চ গুলো আছে, এখান থেকে তুমি হেল্প নিতে পারো, এই ফোন নাম্বার গুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর পাশাপাশি হচ্ছে যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চ নেই, এখানে হচ্ছে সেই লিস্টটা দেওয়া যেসব জায়গায় আমাদের ব্রাঞ্চ নেই। সো ওইসব জায়গায় কিন্তু আমাদের যেই প্রতিনিধি ভাইয়ারা আছেন, তাদের মাধ্যমে কিন্তু তুমি ভর্তি হয়ে নিতে পারবা ফোন দিয়ে তাদেরকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যেসব জায়গায় ব্রাঞ্চ নেই সেই নাম্বার গুলো দেওয়া, আর এর আগের পেজে হচ্ছে যে যেসব জায়গায় ব্রাঞ্চ আছে সেই নাম্বার গুলো দেওয়া। ঠিক আছে। আর তোমাদের ক্লাস পরীক্ষার ব্যাপারটা আরেকটু সুবিধা করার জন্য, যদি কারো মনে হয় যে হ্যাঁ, এখন লাইভে আমি পুরো ব্যাপারটা বুঝি নাই বা বুঝছি হয়তো, কিন্তু অনেকে হয়তো ওই যে আবার আমরা ভুলে যেতে পারি। ঠিক আছে, সো এই ভুলে যাওয়ার পরও আমরা যাতে জিনিসটা খুব একটা সমস্যা না হয় পরীক্ষা দেওয়ার সময়, যাতে অ্যাটলিস্ট এই জিনিসটা আমাদের জন্য কোনো বাধা না হয়, তাই তোমাদেরকে আমি একটু আবার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিই। এই যে দেখো, আমরা তো ইউটিউব সবাই মোটামুটি ইউজ করি, তাই না? ইউটিউবে নাটক, গেম, অনেক কিছু তো আমরা দেখি, তাই না? সো দেখো, তুমি জাস্ট সিম্পলি ইউটিউবে চলে যাবা, ইউটিউবে চলে যেয়ে উদ্ভাস অনলাইন রেজিস্ট্রেশন এটা লিখে সার্চ দিবা। এবং সার্চ দিলে দেখো প্রথম যে রেজাল্টটা আসবে, আমি সেটা লিঙ্কটা এখনই তোমাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কপি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর এই যে এই লিঙ্কে যদি তুমি চলে যাও,
তাহলে ডিটেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওতেই হচ্ছে তুমি পুরোটা দেখতে পারবা আবারও। আমি যে প্রসেসটা এখানে বর্ণনা করলাম সেটাই হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ, দরকার হলে স্লো করে ফাস্ট করে যেভাবে তোমার সুবিধা তুমি আবার দেখতে পারবা। আর এই যে রিটেন এক্সাম কিভাবে দিতে হয়, উদ্ভাসন মেশের অনলাইন প্রোগ্রামে রিটেন সিকিউ এক্সাম দেওয়ার পদ্ধতি, সেটাও কিন্তু তুমি এখান থেকে এই যে দেখে ফেলতে পারবা। ওকে, আশা করি যাদের একটু কনফিউশন ছিল তারা এই লিঙ্কটা সেভ করে রাখবা। আর তাছাড়া সহজে ইউটিউবে চলে যায়, জাস্ট উদ্ভাস অনলাইন রেজিস্ট্রেশন, সিম্পল একটা জিনিস, এই যে উদ্ভাস অনলাইন রেজিস্ট্রেশন, এটা লিখে সার্চ দাও। তারপর হচ্ছে তুমি কিন্তু এই যে 1 নম্বর ভিডিও আর 3 নম্বর ভিডিও, এই দুটার হেল্প নিলেই তুমি বাকিটা জেনে নিবা। ওকে, সো যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে মোটামুটি ক্লাসও করলাম, যারা নতুন তারা ক্লাসগুলোর ব্যাপারে আইডিয়াও পেলাম, এবং কিভাবে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবো সেটাও ধারণা হয়ে গেল। রুটিনটা ডাউনলোড করে নিবা। আর যারা ভর্তি হয়নি এখনো ভর্তি হয়ে যাবো, ইনশাল্লাহ পরশুদিন থেকে তো তোমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।